দেখালন বাইসালন প্রয়োজনে টিপে টিপে দেখেন, কিন্তু নিতে মিস করবেন না। এই স্বাদ পাবেন, ক্লান্তি দূর করবে। দাম মাত্র 100। এই নেন কচি কচি ডাব, ডাবলন ডাব। শালা হারামি, ডাব টিপে টিপে নেওয়া যায়? ভাবছি তোকে একটা ডাবের দোকান দিয়ে দেব। ছোট বড় মাঝারি সব সাইজের ডাব থাকবে, একেবারে কচি কচি ডাব। শালা তোরা কি বলতে চাইছিস? বুঝতে পারছি না। ডাব মানে তো না, থাক, আমি ভদ্র ছেলে, এগুলো মুখে নেওয়া যাবে না। যার ভিতরে ভদ্রের ভ নেই, সেই ছেলে আবার ভদ্র? যা ভাগ শালা। আচ্ছা দোস্ত, বলতো ওটার সাইজ কত হবে? সাথে সাথে গালের উপর পড়ল। আই অ্যাম তো অবাক। আমি তো থাপ্পড় খেয়ে আবুল হয়ে গেছি। কে থাপ্পড় দিল দেখার জন্য সামনে তাকিয়ে দেখি যে এক সুদর্শন রমণী গালে হাত দিয়ে তাকিয়ে আছি। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এ রমণীর প্রেমে আমার মনটা পড়েছে। কে তুমি নন্দিনী? আমাকে মারার হেতু কি? বেয়াদব ছেলে, আমাদের দিকে তাকিয়ে ওভাবে হাসাহাসি করছিলি কি জন্য? আর হাতের ইশারায় কি দেখাচ্ছিলি? নাউজুবিল্লাহ। ছি আপু, আপনি কি বলছেন এগুলো? আমরা কবে আপনাদের দিকে তাকিয়ে হাতের ইশারায় বাজে কিছু ইঙ্গিত করলাম? দেখি ওরা দুজনে হাসছে। আন্টি, আপু, এদের মারেন, এরা করেছে। বলার সাথে সাথে দুজনের গালে একটা একটা করে পড়ে গেল। শান্তি শান্তি। এতক্ষণে মনের ভিতর শান্ত হলো। শালা আমি একাই মার খাবো নাকি? মেয়েটা চোখ রাঙিয়ে চলে গেল। মেয়েটা যেতে যেতেই রাকিব বলল, শালা তোর নানির খালি ঘর। আমি মাইর খাবো আর তোরা দুজনে খাবি না, সেটা কি করে হয় বল্টুরা? সুযোগ পাই দেখে নিব। আমি বুঝি ছেড়ে দিব? বাদ দিয়ে ক্লাসের দিকে চল। তিনজনে হাঁটতে শুরু করলাম। সামনে কয়েকজন মেয়ে হেঁটে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি। হঠাৎ রাকিব বলতে শুরু করলো, চুমকি চলেছে একা পথে, পেছন নিয়েছি তোষকি তাতে। মেয়েগুলো পিছনে ঘুরে তাকালো। ও মা, এদের ভিতরে দেখি সেই মেয়েটি আছে যে কিনা একটু আগে আমাদের আদর করেছে। কিরে, তোদের সমস্যা কি? আবারও থাপ্পড় খাওয়ার খুব ইচ্ছে করছে? দেখেন আফা, আমি কিছু বলিনি। এরা দুজনে বলেছে, আপনার নানির কসম। কারা দুজন? থাপ্পড় চিনিস? আর তুই কি বললি? আমার নানির কসম না? দাঁড়া, তোর আজকে কি হাল করি শালা। পাগল না পাজামা, আমাকে ওখানে আর পাইকে দিলাম এক দৌড়ে ক্লাসরুমে। রুমে এসে দেখি দুই শালা মেয়েদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওদের কাছে গিয়ে দুজনের পিছন থেকে দিলাম একটা করে মাইর। শালা, তোরা দুজনে আমাকে বাঁশ দেওয়ার জন্য আজকে উঠে পড়ে লেগেছিস দেখছি। দাঁড়া, তোদের অবস্থার ব্যবস্থা করছি। তুই ছিঁড়তেও পারবি না, যা ভাগ শালা। একবার বাগে পাই, তখন তোদের দেখাবো কত ধানে কত খুদ। আবে যা যা। দূর হ। এসে সিটে বসে পড়লাম। চলেন পরিচিত হয়ে নেই। আমি আকাশ আহমেদ নীল, এইবার অনার্স প্রথম বর্ষে। ওই দুইটা আমার বল্টু, প্রাণের বল্টু। একজনের নাম ঈশান আর আরেকজনের নাম রাকিব। শালা এক একটা হারামি। চুপ করে বসে আছি, তখন দুজনে দুই পাশে বসে গলা জড়িয়ে ধরলো। শালা, এই তোরা একসাথে আবার বসেছিস, ভালো কথা। যদি দুষ্টামি করিস তাহলে বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। স্যার আপনার কি মনে হয় আমরা এমন? সবাই জানে আমরা ভদ্র ইনোসেন্ট ছেলে। দেখেন আমাদেরকে, কত ইনোসেন্ট। তা তো মাঝের মধ্যেও দেখতে পাই। হ্যাঁ রে, তোর বাপ তো এইরকম ছিল না। ওই রকম ভালো করে তোর জন্ম হলো কিভাবে? আমি কিভাবে বলবো? ওটা আমার আব্বুকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। আর স্যার, আপনি তো দেখি ফাঁকিবাজ। ক্লাস না করিয়ে গল্প করছেন। আমার কথা শুনে স্যার রেগে থাকলো। হারামজাদার দল, চুপ করে পড়াতে মন দে। আজকে যদি না পড়া পারিস তাহলে তোর খবর আছে।
আমি ফাঁকি দিই না। যদি পড়া না পারিস তাহলে একজনেরা পিঠের ছাল থাকবে না। আর তোর বাপ তো আমাকে পারমিশন দিয়ে রেখেছে। স্যারের কথা শুনে মুচকি হাসলাম। কারণটা পরে বুঝতে পারবেন। আমাদের এমন হাসি দেখে আর কিছু বলল না। বুঝতে পেরে গেছেন কেন হাসছি। তারপর ক্লাসে মন দিলাম। টিফিন টাইমে তিনজনে বসে আছি। তখন রেখা এলো। রেখা আমাদের ক্লাসের। রেখা আবার রাকিবকে পছন্দ করে, রাকিবও পছন্দ করে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। আমরাও কিছু বলি না। যেদিন রাকিব অথবা রেখা নিজে থেকে না বলছে ততদিন পর্যন্ত আমরা কিছু বলবো না বা কোনো সাহায্য করব না। হাই গাইস, সবাই কেমন আছো? আমি আর ঈশান কিছু বললাম না। তখন রাকিব বলল, এই তো ভালো, তুমি? এতক্ষণ খারাপ ছিলাম, এখন একটু ভালো আছি। আহা সোনা গো আমার, মনে হচ্ছে রেখা ওর হ্যাপিনেস। ভাই চল, ওদের দুজনকে একটু একা ছাড়। শালা এখন ক্লাস শুরু হবে, ক্লাসে চল, আর কিছুক্ষণ তো বাকি আছে। আহারে বল্টু আমার কেমন লজ্জা পাচ্ছে। আব্বে হালা, তুই কোথায় যাচ্ছিস? দেখ ভাই, মাইয়াটা কত সুন্দর। আমি গেলাম পেছনে পেছনে। ঈশান চলে গেল। আমি, রাকিব আর রেখা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঈশান দৌড়ে এসে হাঁপাতে লাগলো। কিরে, কুত্তায় তাড়া করেছে নাকি? না ভাই, বেডি মানুষ। আর বলিস না, আমি আসছিলাম তখন হঠাৎ করে ফোন বের করতে গিয়ে আমার পকেট থেকে 100 টাকা পড়ে গেল। আমি টাকাটা উঠাতে যাব, তখন হঠাৎ একটা মেয়ে টাকার উপর পা রাখলো। মেয়েটাকে বললাম, আপু আপনি একটু সরেন, আমি তুলে। ভাই রে ভাই, কথাটা বলতেই মেয়েটা সে রেগে গেল। আর যখন পা থেকে জুতা খুলতে যাবে তখন সেই দৌড় দিলাম। আর দৌড়ে এখানে, বুঝলাম না মেয়েটা কেন এত রেগে গেল। ওর কথা শুনে তিনজনে হাসতে শুরু করলাম। শালা ভেবে দেখ কথাটা কি বলেছিস। ধরতে পারলে তোকে চিপাই নিয়ে গিয়ে ভাই বেঁচে গেছিস, খুব বড় বাঁচান, বেঁচে গেছিস। আচ্ছা, অনেক মজা হলো। ক্লাসে যাবে না? ক্লাসের সময় হয়ে গিয়েছে। তারপর চারজন মিলে ক্লাসে চলে এলাম। দুপুরে ক্লাস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাচ্ছি আর বলছি, এত স্বাদকে, এত স্বাদকে, সেই স্বাদ, ফাইন লাগছে। আম্মু, তোমার হাতে জাদু আছে বলতেই হয়। আহা কি স্বাদ। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বিছানায় ধপাস করে পড়ে গেলাম। তারপর ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনের রিংটংয়ে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকিয়ে দেখি ঈশান ফোন দিয়েছে। হ্যালো, হ্যাঁ বল। ঘুমিয়ে ঘুমিয়ে কি বল করিস? উঠে আয় আড্ডা দিতে। দাঁড়া, আসছি। তারপর ফোন কেটে দিয়ে উঠে ফ্রেশ হয়ে আড্ডা দিতে এলাম। সন্ধ্যায় আড্ডা দিয়ে বাসায় আসছি, তখন দেখি কিছু কুত্তা। এই শালারা এখানে কি করছে? ধুর বাল, ওরা শালা হতে যাবে কেন? ভয়ে দেখি মাথার সব তার লুজ হয়ে গেছে। ওই যে দেখি একটা আন্টি সামনে দিয়ে যাচ্ছে, ওনার পিছনে পিছনে যাই। ভাই রে ভাই, এদের দেখে এই জন্যই ভয় পাই। ছোট থাকতে কামড় খেয়ে 14টা ইঞ্জেকশন নেওয়া লেগেছিল। এখন বা কত বড় হয়েছি, ছোটই তো আছি, একদম বাচ্চা। আর কত ইনোসেন্ট ছেলে তা তো আপনারা জানেন। ওনার পিছনে পিছনে হাঁটছি, তখন হঠাৎ করেই কুত্তাগুলো ডাক দিয়ে উঠল। ভয়ে তো আমার প্রাণ ভোমরা যায় যায় অবস্থা। ও মাম্মি বাঁচাও, লাগালাম দৌড়। এক দৌড়ে কিছু দূর, বাপরে বাপ কি যে একটা অবস্থা। তারপর ওখান থেকে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে একটু পড়তে বসলাম। যদি না পড়ি তাহলে দাদার ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করবে। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, আর আমার এক ফেসবুক মেয়ে ফ্রেন্ডের সাথে ইটিস পিটিস করছি। শোন না কুত্তি, বল কুত্তা। ভালোবাসি তোকে রে। যা ভাগ, তোর ভালোবাসার ক্যাথায় আগুন। না। বাক্থু, যা ভাগ শালা। আচ্ছা ঠিক আছে, গেলাম। যা ভাগ তুই। আমি ঘুমালাম, ঘুম আসছে। আর কিছু না বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে এসে গেট দিয়ে ঢুকতেই গতকালকের ওই মেয়েটার সাথে দেখা।
আসসালামু আলাইকুম আন্টি। তুই শালা, আমাকে তোর কোন দিক দিয়ে আন্টি লাগছে? হি 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 হি। একদম দাঁত কেলিয়ে হাসবি না, না হলে ইট মেরে তোর দাঁত ভেঙে দিব। আচ্ছা আপু, আপনার বাসায় কি শিক্ষা দেয়নি? এটা শিক্ষা দেয়নি যে কেউ সালাম দিলে তার উত্তর দিতে হয়? ওয়ালাইকুম আসসালাম। আর শিক্ষা দিয়েছে কি দেয়নি তোকে একবার ধরতে পারি তখন দেখাচ্ছি, শালা চামচিকা। আন্টি কেমন আছেন? আন্টির বাচ্চা, তোকে তো আজকে আমি যে কি করব নিজেও জানি না, একবার বাগে পাই। আকাশ পালা, না হলে এই জলহস্তি একবার ধরতে পারলে তোর জীবন শেষ। এক দৌড়ে বন্ধুদের কাছে, বিনা কারণে থাপ্পড় দেওয়া না, দেখাবো মজা, একেবারে জ্বালিয়ে মারবো। মারতে তো পারবো না, বেডি মানুষ। আনিশা, ছেলেটা তোর পিছনে পড়লো কেন রে? আমি কিভাবে বলবো, চিনি না জানি না, এই ফাউল ছেলে পেলে কোথা থেকে আসে বুঝি না। আচ্ছা বাদ দে, এখন আড্ডা দিই। গতকালের জন্য আবার তোর পিছনে পড়েনি তো? গতকাল তো মনে হয় ওকেই মেরেছিস। হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা বাদ দে তো ওগুলো, পরের বার আসলে এইবার উচিত শিক্ষা দিয়ে তবে ছাড়বো। দোস্ত, বুঝতে তো পারছিস আমি রেখাকে পছন্দ করি। তো আমরা কি করব? একটু সাহায্য কর না। কেমন সাহায্য? ধুর শালা, মজা করিস না, সত্যি একটু সাহায্য কর না। কিভাবে কি করব বুঝতে পারছি না। আমরা কিভাবে কি করব? আমরা কি কখনো কাউকে প্রপোজ করেছি নাকি? আচ্ছা, রেখা কি আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে? আমরা কি রেখার মনের ভিতরে ঢুকে বসে আছি নাকি যে জানতে পারবো? আমার কথা শুনে রাকিব রেগে তাকালো। রাগ করিও না বৎস, রাগের ফল কখনো সুমিষ্ট হয় না, তিতা হয়। তো পাল করবে? আচ্ছা শোন, রেখাও তোকে পছন্দ করে, ভালোবাসে কিনা বলতে পারবো না। আগামীকাল ওকে প্রপোজ করে দে। ভয় করবে তো? সাথে থাকিস। শালা, বাসর রাতেও ডাকিস সাথে থাকবো? ধুর, কি যে বলিস না। আচ্ছা বল, কিভাবে প্রপোজ করব? বলবি আমি তোমাকে হাঙ্গা করতে চাই। মজা করিস না তো, বল না কিভাবে প্রপোজ করব। একটু ইউনিক বল, যেন ও অনেক খুশি হয়। আচ্ছা আগামীকাল সকালে রেখাকে নিয়ে ক্যান্টিনে আসবি, বাকিটা আমরা দেখব। কিন্তু ভাই, কিছু তো খরচা করতে হবে, তা না হলে তো হবে না। আচ্ছা ঠিক আছে। ওকে। তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসের দিকে যাচ্ছি, তখন দেখি ওই মেয়েগুলো, মানে যে মেয়েটা আমাকে মেরেছিল ও এবং আরও কিছু মেয়ে এদিকে আসছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা আন্টি, আপনার নাম কি? এই তো সমস্যা কি রে, তুই আমার পিছনে পড়েছিস কেন? পিছনে তো পড়িনি, সামনে তো দাঁড়িয়ে আছি। ফালতু কথা বাদ দিয়ে বল, তুই আমার পেছনে পড়েছিস কেন? তুই কি জানিস আমি তোর সিনিয়র? তা তো জানি, তাই তো আন্টি ডাকি। সেম ইয়ার হলে তো কাক শালিক পেঁচা বলে ডাকতাম। আপনার পিছনে এই জন্য পড়েছি, আপনি আমাকে গতকাল বিনা কারণে মারলেন কেন? আপনি কি জানেন আপনার এক থাপ্পড় আমার ভালোবাসার দরজা খুলে গেছে? মানে? মানে হচ্ছে এটাই, আমি আপনার থাপ্পড়কে আপনার প্রেমে পড়েছি। আই লাইক ইউ। থাপ্পড় চিনিস? থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দিব। আর এই তোর দুধের দাঁত পড়েছে? আপু, আমি গুনে দেখছি আমার 32টা দাঁত নেই, আর দুধের দাঁত তো অনেক আগেই পড়ে গেছে। আর আপনি তো গতকাল থাপ্পড় চিনিয়ে দিয়েছেন। ভুল হয়েছে ভাই, আমাকে মাফ কর। তোকে থাপ্পড় দাও আমার ভুল হয়েছে। আহা, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনি কি ভুল করেছেন নাকি? আপনি তো ভালোই করেছেন। এই শালা, তুই কি সামনে থেকে সরবি? থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। আপনার নাম কি? এই তোর ভয় করছে না? সিনিয়রদের সাথে এমন ভাবে কথা বলেছিস, সরবি না মাইর খাবি? ওনার নাম কি? তুই নাম দিয়ে কি করবি? ভাবছি ওই নামের মানুষটাকে দিয়ে স্বপ্ন সাজাবো। তোর তো শখ কম না রে। আচ্ছা, আপনি সিঙ্গেল আছেন? এই চল তো, এই ফালতুর সাথে কথা বলাই হবে। আরে নাম তো বলেন। মেয়েগুলো পাশ কাটিয়ে চলে গেল। মেয়েগুলো তো যেতে ঈশান বলল, মেয়েটাকে কি তোর মনে ধরেছে? মেয়েটা দেখতে কিন্তু সুন্দর আছে, ভালো তো লেগেছে। আচ্ছা, খোঁজ নিতে হবে।
মেয়েটার নাম ঠিকানা, কোন ক্লাসে পড়ে, আর কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। থাক ভাই, এসব যাস না, জীবন তেনা তেনা হয়ে যাবে। আচ্ছা বাদ দে, চল এখান থেকে। তারপর ওখান থেকে ক্লাসে চলে এলাম। ক্লাস করছি, তখন মেয়েটার কথা মনে পড়লো। মেয়েটা খুব আহামরি সুন্দরী না হলেও মেয়েটার মুখে অদ্ভুত একটা মায়া আছে। এই মা, হঠাৎ আমার কি হলো? আকাশ ফিরে আয়, ফিরে আয়, তাহলে আছলা বাস খাবি। আমি মুচকি মুচকি হাসছি দেখে ঈশান বলল, কিরে ভাই, তোর আবার কি হলো? এমন ভাবে মুচকে মুচকে হাসছিস কি জন্য? হঠাৎ করে ওই মেয়েটার কথা মনে পড়লো, আর বুঝলাম না হাসলাম কেন। অবস্থা জন্ডিস ভাই। কিরে, আয়, ফিরে আয়, না হলে জীবন তেজপাতা হয়ে যাবে। সেটাই ভাবছি। আচ্ছা বাদ দে, ক্লাস করলাম, কিন্তু কেন জানি মাঝে মধ্যে মেয়েটার রেগে যাওয়া মুখটার কথা মনে পড়লো। যাওয়ার সময় গেটের পাশে কিছু গাছ আছে, ওখানে গেলাম। মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, খুব একটা তেমন কেউ কি ভেবে যেন মেয়েটার সামনাসামনি দাঁড়ালাম। হঠাৎ করে কেউ একজন বলল, এই আনিশা দাঁড়া। কি হলো বল? ও আচ্ছা, আনিসা নাম। এই যে আনিসা আন্টি, আপনি আপনার নাম বলতে এত ঢং করছিলেন কেন? অবশেষে তো জেনেই গেলাম। দেখ, ভালো হচ্ছে না, একদম আন্টি বলবি না। কেন আন্টি? আন্টির বাচ্চা, তোকে তো আজকে গিয়ে 2 হাত দিয়ে ছেলেটার গলা চেপে ধরলাম। বল, আর আন্টি বলবি? কি সুন্দর ঘ্রাণ আসছে, মাতাল করে দিচ্ছে। আপু কি পারফিউম ইউজ করেন? আহা, মাতাল করে দিচ্ছে। আরে কি করছিস? ছাড় ছাড়, মেরে ফেলবি নাকি? আর আশেপাশে কত স্টুডেন্ট আছে, খেয়াল করেছিস? ওকে তো আজ মেরে তবেই ছাড়বো। আন্টি আন্টি বলে পুরো মাথা খেয়ে ফেলেছে। আনিসা, মেয়েটার ফ্রেন্ড এসে জোর করে ছাড়িয়ে নিল। আমি তো মনে হচ্ছে কোনো এক ঘোরের ভিতরে আছি। হঠাৎ গালে একটা থাপ্পড় অনুভব করলাম। সামনে তাকিয়ে দেখি ওই মেয়েটা। মারলো কেন বুঝলাম না। মারলেন কেন? দেখছিলাম বেঁচে আছিস না মরে গেছিস। এ তো সমস্যা কি রে? আপনাকে আমার ভালো লেগেছে, আপনার সাথে প্রেম করব। তোর তো সাহস কম না রে। আরো কয়েকটা খাবার খুব ইচ্ছে করছে। কি? থাপ্পড়? আপনার নরম সফট হাতে থাপ্পড় খাওয়াই যায়। তাই নাকি? ওয়েট, তোর গাল যদি লাল না করেছি তাহলে আমার নাম আনিশা না। শালা, আমার হাতে থাপ্পড় খাওয়ার খুব শখ, তাই না? পাগলের মাথা খারাপ। আমাকে ওইখানে আর পাইকে। পাবলিক প্লেসে মান সম্মান সব চলে গেল রে। ছি ছি, এর প্রতিশোধ নিতে হবে, না হলে হবে না। একটু পরে দেখলাম মেয়েটা স্কুটি নিয়ে চলে গেল। চুপচাপ একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছি, তখন রাকিব আর ঈশান এলো। এসে বলল, কাহিনাটা কি হলো? তোর মাথার ভেতর কি চলছে বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না আমি কি করছি। আমার হয়েছেটা কি বলতো? গতকাল থেকে মেয়েটার হাতে থাপ্পড় খেয়ে যেন কেমন মাথার তারগুলো ঢিলা হয়ে গেছে। অবস্থা বেগতিক ভাই। ওকে খুব তাড়াতাড়ি প্রেমের রোগে ধরবে। ধরবে কি, ধরে নিয়েছে। হবে হয়তো। কতদিন আর সিঙ্গেল থাকা যায় বলো? 21 বছর ধরে তো আছি, বিয়ে শাদী তো করতে হবে নাকি? তাই বলে সিনিয়র আপুর সাথে? পৃথিবীতে কি জুনিয়র মেয়ের অভাব পড়েছে? বুঝবি না রে পাগলা, সিনিয়র আপুদের সাথে প্রেম করার মজা। লাগবে না বোঝা, এখন বাসায় চল। তারপর ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছিলাম, তখন দেখি ওই মেয়েটা একটা ছেলের সাথে একই রিক্সা করে যাচ্ছে। ধুর বালেও মিঙ্গেল, কপালে প্রেম নেই রে আকাশ, তোর কপালে গার্লফ্রেন্ড নাই। যদি একটাকে ভালো লাগলো তো দেখিও মিঙ্গেল, না দেখি পিছনে পিছনে গিয়ে আমিও একটা রিক্সা নিয়ে ওদের পিছনে পিছনে যেতে লাগলাম। ওরা একটা শপিং মলের সামনে নামলো। ছেলেটা ভাড়া দিয়ে মেয়েটাকে বলল, আনিশা আয়। জি ভাইয়া। পেছনে খেয়াল করলাম ওই ছেলেটা, ও এখানে কি করতে আসছে? আমার কি পেছন নিয়েছে নাকি? কি রে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। আসছি। আনিসাপুর চোখে চোখ পড়ল। আমি কোনো রিয়্যাক্ট করলাম না, করলেই বোঝা যাবে আমি ওদের পিছনে নিয়েছি। ছেলেটাকে বুঝতে পারছি না, ওটা কি ওর বর, বয়ফ্রেন্ড, না কাজিন, না বড় ভাই, কে হতে পারে। না ওর বান্ধবীদের পটিয়ে সব খবর নিতে হবে, না হলে হবে না। ওখান থেকে ফুচকাওয়ালার দোকানে যেতে যাব, তখন ফোন বাবাজি বাজতে শুরু করলো। পকেট থেকে ফোন বের করে দেখি ঈশান ফোন দিয়েছে।
ফোন রিসিভ করে বললাম, বলো কি হয়েছে? ওই শালা কই তুই? শালা বলবি না, না হলে তোর নানির খালি ঘর করে ছেড়ে দিব। আমি কি ছেড়ে দেব ভেবেছিস? আর আগামীকাল কি করবি ভুলে গেছিস নাকি? কি করব? শালা মেয়েটা চিন্তায় দেখি সব কিছু গুলো খেয়ে ফেলেছিস। না জানি আমাদের কখন ভুলে যাস। বল্টু, তোদের কি ভোলা যায়? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। তারপর ফোন কেটে দিয়ে আবার আরেকটা রিক্সা নিয়ে আড্ডার জায়গায় চলে এলাম। এসে দুজনের মধ্যেখানে বসে গলা জড়িয়ে ধরলাম। বলো কি খবর? রাকিব আর রেখার ব্যাপারে কি ভাবলি? আরে সময় মতো সবকিছু রেডি হয়ে যাবে। বল্টু, এখন চলো রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কেন? বার এত বড় একটা সারপ্রাইজ কাজে সাহায্য করছে আর তুই ট্রিট দিবি না? সেটা কি করে হয় বল্টু? আগামীকাল একবারে পাবি। হবে না, এখন লাগবে এবং আগামীকালও লাগবে। যদি পারিস তো বল, না হলে সবকিছুই ঘেটে ঘ করে দিব। এই গরিবের উপর একটু দয়া কর। আর কিছু বলবো না, আগামীকাল বুঝতে পারবি কাহিনী কি হচ্ছে। চল শালা ভিখারির দল। কি বললি তুই? যা শালা, তোর টিটো লাগবে না, তোর প্রেমও করতে হবে না, পারলে সবকিছু নিজে কর। ভুল হয়ে গেছে ভাই, মাফ চেয়ে নি। আর কখনো এমন কিছু বলবো না। এখন চল রেস্টুরেন্টে। ঠিক আছে চলো তাহলে। তারপর ওখান থেকে একটা রিক্সা নিলাম। এক রিক্সায় তিনজনে ভাবা যায়। একটা রেস্টুরেন্টে এলাম। ভিতরে এসে দেখি আনিসা আপু এবং ওই ছেলেটা বসে আছে এক সাইডে। বুঝলাম না আমার কপাল খারাপ না ভালো। আরে ওই মেয়েটা না। আচ্ছা ছেলেটা কি? ওর বয়ফ্রেন্ড না বর? আরে পল্টু, প্রেম করার আগেই ছায়া খেয়ে গেলাম। কান্দিস না ভাই, কান্দিস না। চোখের পানি না, আসলে থুতু দিয়ে পানি বের কর। আব্বে, কাজিন বা ওর তো বড় ভাই হতে পারে তাই না? আর দেখ, ফেসের সাথে কিছুটা মিল আছে, মনে হয় ওর বড় ভাই হবে। তা হতে পারে। আচ্ছা যাই হোক, কে কি খাবি অর্ডার দে। বুঝলাম না, এ কি আমাকে ফলো করছে? করলে তো সবসময় আমার পেছনে পেছনে দেখতে পেতাম। আগামীকাল ওকে ধরবো, দাঁড়া তুই। আর চোখে আনিসা আপুর দিকে কয়েকবার তাকালাম। চোখের চোখ পড়তেই চোখ সরিয়ে নিলাম। রেগে তাকিয়েছিল মনে হচ্ছিল। চোখ দিয়ে কি লেখাবে? আমাদের খাবার যখন এলো তখন ওরা উঠে চলে গেল। তারপর তিনজনে খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে আবার আড্ডার জায়গাতে চলে এলাম। এসে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। আজকে একটু দেরি হওয়ায় আব্বুর কাছে বকা খেতে হলো। তবে এগুলোতে যায় আসে না, কারণ এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে তারপর আরও কিছুক্ষণ ফোনে ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে আম্মুকে বলে কলেজে চলে এলাম। ঈশানও চলে আসছে। দুজনে ক্যান্টিনে গিয়ে লাভ বেলুন দিয়ে এবং কিছু গোলাপ দিয়ে একটা জায়গা সাজালাম। দেখতে বেশ ভালোই লাগছে। আর দুজনকে তাড়াতাড়ি আজকে কলেজে ডেকেছি, কারণ বেশি স্টুডেন্ট হলে আবার দুজনে আনইজি ফিল করতে পারো। একটু পরে দুজনকে ফোন দিলাম, আসছে বলল। আর রাকিবকে বলেছি যেন এসে রেখার জন্য অপেক্ষা করে আর ওকে সাথে করে ওর চোখ বন্ধ করে নিয়ে আসে। কিছুক্ষণ পর, আরে দাঁড়াও দাঁড়াও, কেন? এমনিতেই। আচ্ছা চোখ বন্ধ করে ক্যান্টিনে চল। কেন? করে না গেলেই তো জানতেই পারবা নাকি। ওকে, কিন্তু আমি যাব। কিভাবে চোখ বন্ধ করলেন? কিছু মনে না করলে হাত ধরতে পারি? ওকে ঠিক আছে, আমি তাহলে চোখ বন্ধ করলাম। ওকে। একটু পরে রাকিব আর রেখা এলো। রাকিব রেখাকে হাত ধরে নিয়ে আসলো। বাহ, ভালোই তো, আগে হাত ধরা হয়ে গেল। আর কত দে? আর একটু। এখন এখানে একটু দাঁড়াও। রেখা তাড়াতেই আমি ওকে একগুচ্ছ গোলাপ ফুল দিলাম। রাকিব নিয়ে এগিয়ে গিয়ে রেখার সামনে হাঁটু গেড়ে বসে বলল, জানি না ভালোবাসা কাকে বলে। তোমাকে প্রতিনিয়ত ভাবে থাকার নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। যদি তোমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ার নাম ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। যদি তোমার কথা সব সময় মনে পড়ার নাম ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি।
যদি তোমাকে এক পলক দেখার জন্য মন ছটফট করতে থাকে, তার নাম ভালোবাসা হয়, তাহলে আমি তোমায় ভালোবাসি। যদি তোমার মুখে হাসি দেখে আমার মুখে মুচকি হাসি আসার নাম ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রেখা। রাকিবের কথা শুনে রেখা চোখ খুলে অবাক হয়ে রাকিবের দিকে তাকিয়ে আছে। রেখার মুখে কোনো হাসির চিহ্ন দেখা যাচ্ছে না, কেমন গম্ভীর হয়ে তাকিয়ে আছে। হঠাৎ রেখা বলল, রাকিব, এগুলো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, বাট আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? এটা কখনোই সম্ভব নয়। তুমি কি আমাকে ভালোবাসো না? না। তাহলে এগুলো কি ছিল? আমাকে দেখে মুচকি আসা, আমার সাথে যেচে কথা বলতে আসা, আর কত কি। এগুলো করলে কেউ কাউকে ভালোবাসে না। এগুলো তোমার কাছ থেকে আমি আশা করিনি। আমি কোনো রিলেশন করব না, একেবারে বিয়ে করব। যদি তোমার সাহস থাকে তাহলে বাসায় বলে আমার বাসায় বলিও, আর না হলে আমার সামনে আসবে না। অসহ্য সব। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আর তাহলে রিলেশন করার প্রয়োজন নেই। প্লিজ আমার কথাটা শুনো। কথাটা বলে রাকিব রেখার একটা হাত ধরল। রেখা হাত ছাড়িয়ে নিয়ে রাকিবকে একটা থাপ্পড় দিল। রেখার এমন ব্যবহারে অনেক অবাক হলাম। আমি রেখার কাছে গিয়ে বললাম, রেখা দেখো, সত্যি রাকিব তোমাকে ভালোবাসে, আর আমরা ভেবেছিলাম তুমিও রাকিবকে পছন্দ করো, তাই এসব প্ল্যান করেছিলাম। তোমার থেকে এগুলো আশা করিনি। রেখা সত্যি রাকিব তোমাকে পুরো কথা বলতে পারলাম না, তার আগেই রেখা পাশ কাটিয়ে চলে গেল। রাকিব ফুলের তোড়া নিচে আশ্রে ফেলে দিয়েও বেরিয়ে গেল। পিছন পিছন আমরাও গেলাম। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া। রাকিব কোনো কথা বলছে না, রাগে ফুঁসছে, সেটা তো বুঝতে পারছি। বিষয়টি কি হলো বলো তো? সেটাই তো বুঝতে পারলাম না। মেয়েদের মন ভাই, দেখ হয়তো কয়েকদিন পর বলবে ভালোবাসি। আচ্ছা বাদ দে, আগে ওকে দেখ। রাকিব এক জায়গায় গিয়ে বসলো, আমরা গিয়ে ওর পাশে বসলাম। রাগে চোখ লাল করে ফেলেছে। সরি ভাই, এমন কিছু হবে বুঝতে পারিনি। তাহলে এত কিছু করতাম না। তোদের দেশ নেই, রিজেক্ট করবে ভালো কথা, তুই থাপ্পড় দিবি কেন? এর শেষ আমিও দেখে ছাড়বো। তোর অমনভাবে হাতটা ধরাটা হয়তো পছন্দ করেনি। আচ্ছা ভাই বাদ দে, মেয়ে মানুষের কি অভাব আছে? এমনিতে দেশে মেয়ে মানুষ বেশি। ও রিজেক্ট করেছে ওর সামনে একটা প্রেম করিয়ে দেখিয়ে দে, তখন দেখ কিভাবে জ্বলে। তখন দেখবি ও দেখবে, আর জ্বলবে লুচির মতো ফুলবে। এখন তুই একটা চুপ কর তো, ওগুলো মাথা থেকে ছেড়ে ফেলতো। আর চল, আজকে কোনো ক্লাস হবে না, আজকে একটু ঘুরবো। চল, তবে এর প্রতিশোধ তো আমি নিব। বন্ধু, প্রতিশোধ নেওয়ার নাম ভালোবাসা বলে না। তুই না বলছিলি ওকে অনেক ভালোবাসিস, তাহলে কিভাবে ওর উপর প্রতিশোধ নিতে পারিস? কিছুদিন চুপ করে যা। ওর মনে যদি সত্যি তোর প্রতি কোনো ফিল থাকে তাহলে আবার তোর কাছে আসবে। আমার কথা শুনে রাকিব চুপ হয়ে গেল। তারপর তিনজনে কলেজ থেকে বেরিয়ে গেলাম। লাবণী, ওই শয়তানকে দেখতে পেলে আমাকে বলিস তো। এই শয়তানটা আবার কি? আরে ওই শালা জুনিয়র, যে আমাকে আন্টি আন্টি বলে রাগায়। শালা গতকাল আমাকে ফলো করছিল। কিছুক্ষণ আগেই ওদের তিনজনকে দেখেছিলাম কলেজ থেকে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, জুনিয়রকে কি মনে ধরলো নাকি? ফালতু কথা বাদ দে তো। ওইসব না, ওকে একটু টাইট দিতে হবে যেন আমার পেছনে অমন ভাবে না ঘুরে। টাইট দিতে গিয়ে আবার তুই না ঢিলে হয়ে যাস। তুই যেটা মিন করতে চাইছিস সেটা বুঝতে পারছি, কিন্তু ওগুলো কখনো সম্ভব নয়। দেখা যাক কি হয়। নিয়তি কাকে কখন কোথায় নিয়ে যায় কে বলতে পারবে। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। বাদ দে ওগুলো এখন। তিনজনে ঘোরাঘুরি করে দুপুরে যে যার বাসায় এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন আম্মু বলল, আগামীকাল সকালে তোর সুইটি আপুদের বাসা যেতে হবে, আগামী পরশুর বিয়ে। তাই নাকি? আমাকেও কি যাওয়া লাগবে নাকি? তো যাবি না? না হলে ও তোকে কিছু বলবে। আচ্ছা ঠিক আছে, বিয়ের দিন সকালে যাব না হয়? তোর ইচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি সুইটি আপু ফোন দিয়েছে।
সুইটি আপু সম্পর্কে বলি। সুইটি আপু হচ্ছে আমার খালাতো বোন। ওর আর কোনো ভাই বোন নেই, একাই আমার মতো। ফোন রিসিভ করে বললাম, বলি আফা। উষ্টা চিনিস? চিনিয়ে দেব। আচ্ছা যাই হোক, আগামীকাল সকালে খালাম্মার সাথে আসবি, আর ওই বাদর দুটোকেও নিয়ে আসবি। কোন বাদুর দুইটা আফা? আরে ঈশান আর রাকিবকে, ওদের দুজনকে ধরে বেঁধে নিয়ে আসিস। আরে ধরে বেঁধে নিতে হবে না। তোমার বিয়ের কথা শুনলে আমার আগে ওরা দুজন গিয়ে বসে থাকবে। বিয়ে বাড়ি মানে তো শুধু খাওন আর খাওন, আহা সেই স্বাদ। আচ্ছা থাক, আর অনেক কাজ আছে। ওকে ওকে আফা বাই। সুইটি আপু ফোন কেটে দিতেই ফেসবুকে গিয়ে ভিডিও দেখতে লাগলাম। ভিডিও দেখতে দেখতে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বিকেলে আবার ফোনের চেঁচামেচিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে হাত নিয়ে দেখি রাকিব ফোন দিয়েছে। ফোন কেটে উঠে ফ্রেশ হয়ে আড্ডার জায়গায় চলে এলাম। শালা, এত কিসের ঘুম রে? সেই লেভেলের ঘুম, অনেক ঘুম, সেই মজা। তোর নানির খালি ঘর। তোরও নানির খালি কর। আচ্ছা শোন, সুইটি আপুর বিয়ে তোমাদেরকেও ইনভাইট করেছে। শালা, ইনভাইট করতে ভুল করলেও আমরা যেতে ভুল করতাম না। শালা পেটুকের দল। তার আর কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। খাবার সময় আম্মু বলল, আগামীকাল সকালে আমি যাব, তুই কি আমার সাথে যাবি? না, আমরা আগামীকাল বিকেলে যাব। আমরা মানে? আমি, ঈশান, রাকিব, আপু ওদেরকেও ইনভাইট করেছে। দুপুরে খাবি কি? রেস্টুরেন্টে খেয়ে নিব। আর আব্বু কবে যাবে? কবে আবার যাবে? বিয়ের দিন সকালে যাবে। ও আচ্ছা। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আব্বু কিছু টাকা দেন। টাকা দিয়ে কি হবে? আর কিছুদিন আগেই না 2000 টাকা হাত খরচের জন্য দিয়েছিলাম। একটা পাঞ্জাবি নিব, অত কিছু জানি না, টাকা দেন। তোর তো পাঞ্জাবি আছে। কিপটার বাচ্চা, মনে হচ্ছে টাকাগুলো ওনার মরা বাপের জন্য জমাচ্ছে। সব তো আমার জন্য মরছে, তাহলে আমাকে দিতে সমস্যা কোথায়? চাইবো দিয়ে দিবে। কি এত ভাবছিস? এটা ওটা পুরনো হয়েছে, এখন টাকা দেন। আচ্ছা ঠিক আছে, রুমে এসে নিয়ে যাও। ওকে। তারপর আব্বুর সাথে গিয়ে টাকা নিয়ে আসলাম। কিপটার বাচ্চা 2000 দিল। কি আর করার, ওখান থেকে কিছু বাঁচাবো আর কিছু নিয়ে পাঞ্জাবি নিব। আবার রুমে এসে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর আম্মু চলে গেল, আর আব্বু তো অনেক আগে অফিসে চলে গেছে। চুপ করে রুমে বসে আছি আর ভাবছি কত টাকা দিয়ে পাঞ্জাবি নিব। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ঈশান ফোন দিয়েছে। ওই শালা কোথায় তুই? বললি মার্কেট যাবি, আর তুই কোথায় গিয়ে মরছিস? কোথায় আর মরবো, বাসাতেই। দাঁড়া তোরা, আমি 5 মিনিটে রেডি হয়ে 10 মিনিটে আসছি বলেই ফোন কেটে দিয়ে রেডি হয়ে বাসা লক করে বাইরে এলাম। দেখি দুজনে দাঁড়িয়ে আছে। তারপর 3 জনে মিলে একটা গাড়ি নিয়ে মার্কেটে চলে এলাম। সারা মার্কেট ঘুরে ঘুরে একটা একটা করে 3 জনে পাঞ্জাবি নিয়ে দুপুরে একবার খাওয়া দাওয়া করে বাসায় এলাম। আমরাও পারি মেয়েদের মতো করে ঘুরে ঘুরে মার্কেট করতে। বাসায় এসে দিলাম শান্তির ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম, আর ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে লক করে পাশের বাসার আন্টিকে চাবি দিয়ে রাকিবকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই, রেডি হওয়া হয়েছে। বাজারে আয়, ওখানে দেখা হচ্ছে। ওকে। আর ঈশানের খবর কি? দুজন একসাথে আসছি। ওকে। ফোন কেটে দিয়ে একটা রিক্সা নিয়ে বাজারে বাস কাউন্টারে চলে এলাম। এসে 3 জনের জন্য 3টে টিকিট কাটলাম। বেশ দূরে না, আপুদের বাসা। বাসে করে গেলে 2 ঘন্টা লাগে। একটু পরে দুজনে আসে। বল, তোর অবস্থা কেমন? আমার অবস্থা কবে খারাপ থাকে? সব সময় বিন্দাস। আচ্ছা চলো, বাস এসে পড়েছে। তারপর বাসে উঠে পড়লাম। 2 ঘন্টা পরে আপুদের বাসায় চলে আসলাম। বাহ, কি সুন্দর করে সাজিয়েছে, একমাত্র মেয়ে বলে কথা। এসেই আগে আপুর সাথে দেখা করতে গেলাম। কি রে আপু, কি অবস্থা? অবস্থার কথা কি জিজ্ঞেস করছিস? ঠোঁটের কোণের হাসি দেখে বুঝতে পারছিস না? বিন্দাস। আপু, তোমার বর কি সরকারি চাকরি করে নাকি যে এত খুশি খুশি লাগছে? কিভাবে বুঝলি? মনে করো এটা আমার স্পেশাল পাওয়ার। আপু নিশ্চিত দুলাভাই তাহলে আঙ্কেল টাইপের, মাথায় চুল নেই। হয়ে গেল তোদের? মোটেও আমার বর ওই রকম না। আমার বর অনেক হ্যান্ডসাম। আর শোন, আমার রুচি অতটাও খারাপ না। আপু, ওইসব বাদ দিয়ে বলো, তোমার ননদ আছে? আছে তো একটা। তাই নাকি?
আছে বড়, বিয়ে হয়ে গেছে। দিলা তো কচি করে ওর মনটা ভেঙে। বেচারার গতকাল থেকে শুধু মন ভেঙেই যাচ্ছে। অনেক মজা হলো। এখন তোরা ফ্রেশ হয়ে নে, দিয়ে নাস্তা করে নে। তোদের বেশি সময় দিতে পারবো না, অনেক কাজ আমার পড়ে আছে। তা তো বুঝতে পারছি, আমরা কিছু কাজ করতে পারবো না, খাবো দাবো, ঘুরবো আর মাইয়া মানুষ দেখবো। আহা শোনাবো আমার। আচ্ছা যা, আগে ফ্রেশ হয়ে নে। তারপর ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে ঘুরলাম। রাতে মহা ধুমধামের সাথে গায়ে হলুদ হলো। পরের দিন সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভাঙলো। বিয়ে বাড়ি বুঝতেই তো পারছেন। 3 জন উঠে ফ্রেশ হলাম। দেখতে দেখতে দুপুর হয়ে এলো, বরযাত্রী এলো। বাহ দোস্ত, কত লেডিস দেখছিস, এক একটি কি জিনিস হয়ে আছে, যেদিকে তাকাই শুধু বেডি আর বেডি। চল ভাই, আর একটু ঘুরে ঘুরে দেখি। এখন না একটা পরে। কিছুক্ষণ পর দেখি ঈশান আর রাকিব 3টে মেয়ের সাথে কথা বলছে। বুঝলাম না এরা পারে কিভাবে মেয়েদের সাথে ভাব জমাতে। আমি গিয়ে রাকিব একটা মেরে বললাম, এখানে কি করিস রে? তোকে খুঁজে খুঁজে মরি, আর তুই এখানে মেয়েদের সাথে পিরিত জমিয়েছিস। শালা মর গিয়ে। কিরে, এগুলো কি বরপক্ষের নাকি কোনে পক্ষের? কোনে পক্ষে। আচ্ছা ডিস্টার্ব না করে ভাব জমাতে দেন তো। চল এখান থেকে। দুজনকে ধরে টানতে টানতে নিয়ে এলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। চলে যাওয়ার সময় আহা সে কি কান্না! আমি তো ওটা ফোনে রেকর্ড করে রাখলাম, পরে আপুর সাথে মজা নেওয়ার জন্য। পরের দিন সকালে আপুকে নিয়ে আসার জন্য যাওয়া হলো এবং সন্ধ্যায় ফিরলাম। রাতে তো 3 জন বাসর ঘর সাজালাম আমরাই, আর 7,000 টাকার মতো খসিয়ে দিলাম আমাদের দুলাভাইয়ের কাছ থেকে। শালা দেখতে হ্যান্ডসাম আছে। ইস, যদি একটা ওর ছোট বোন থাকতো তাহলে তো সেই মজা হতো। বিয়ানকে পটিয়ে প্রেম করতাম। পরের দিন সকালে সবাই বাসায় চলে এলাম। আম্মু এসেছে। এসে ফ্রেশ হয়ে কলেজে যাবার জন্য রেডি হয়ে কলেজে চলে আসছি। রাকিব আসেনি, ঈশান শুধু আসছে। দুজনে চুপ করে বসে আছি। তখন রেখা কোথা থেকে এসে দাঁড়ালো। ওকে আমাদের সামনে দেখে একটু অবাকই হলাম। জি, কিছু কি বলবেন? আপনি করে বলছো কেন? এমনিতেই। আর কিছু কি বলবেন? এই 3 দিন আসুনি যে তোমরা? আমাদের আশা নিয়ে আপনার প্রশ্ন করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এমনিতেই। আরেকজনকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? খোঁজার কারণ কি? এমন করে কথা বলছো কেন? আর কিছু বলবেন? রেখা আর কিছু না বলে চলে গেল। আমি একটু মুচকি হেসে বললাম, বুঝলি ঈশান, একেই বলে মেয়ে মানুষ। সেদিন অমন করে অপমান করে আজকে খোঁজ নিতে আসছে। এই তুই এখানে একটু বস তো। কোথায় যাবি? চল, আমিও যাব। ওকে চল তাহলে। তারপর উঠে দুজনে আনিসা আপুর ওই বান্ধবীর কাছে এলাম। আপু, ও আপু, শুনছেন কি আপনি? এত সুন্দর করে ডাকার কারণ কি, আর কি চাই এখানে? ও আপু, আপু। কাহিনী কি রে পিচ্ছি? এত সুন্দর করে ডাকছিস কেন? কি চাই আমার কাছে? বলছি কি, আপনার ওই গুন্ডি ফ্রেন্ড আনিসা আমরিন আসেনি, দেখছি না যে। ওর খোঁজ নিয়ে কি হবে? ও আপু, আপু গো, বলেন না। এত সুন্দর করে ডাকলাম, তাও আপনার মনের ভিতরে একটু কেমন কেমন করে না? নিজের ভাই এমন করে ডেকে কিছু জিজ্ঞেস করলে কি বলতেন না, বলেন? আহা শোনা গো আমার, আমার ভাই এগুলো জিজ্ঞেস করলে না থাপ্পড় দিয়ে সোজা করে দিতাম। দেব নাকি 2-1টা? না থাক, এমনিতে আপনার বান্ধবী আমার গালে থাপ্পড় দিয়ে প্রেমাতঙ্কে ফেলে দিয়েছে, আবার আপনি দিলে দেখা গেছে সবকিছু তালগোল পাকিয়ে যাবে। ও আপু বলেন না গো, আজকে একটা বোন নেই বলে। চল দোস্ত, আজকে যদি আমারও একটা বড় বোন থাকতো তাহলে এমন হতো না। হয়েছে, এত ইমোশনাল হতে হবে না, বলো কি বলবে। আচ্ছা আপু, আনিসা আপুর কি বয়ফ্রেন্ড আছে? উনি কি সিঙ্গেল বা কাউকে পছন্দ করে কি না? এগুলো জেনে তুমি কি করবে? প্রেম করব, পটানোর চেষ্টা করব। সেগরে বালি, ও প্রেম করবে না, প্রেম ভালোবাসা পছন্দ করে না, আর কাউকে পছন্দও করে না, আর প্রেমও করে না। তাহলে ওনার সাথে যে একটা ছেলেকে দেখছিলাম, উনি কে তাহলে? ওটা ওর বড় ভাই। আর কিছু জানার আছে? আজকে আপনার গুন্ডি ফ্রেন্ডটা আসেনি? না, আজকে আসেনি। ও আচ্ছা আচ্ছা, নাম্বারটা দেওয়া যাবে? না, ওটা সম্ভব না। দুঃখিত জুনুর, আমি ওটা পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ধন্যবাদ আপি, লাভ ইউ। ফাজিল পোলা। আমি আর ঈশান ওখান থেকে চলে এলাম। আস্তে আস্তে ঈশান বলল, সত্যি কি ওই মেয়ের প্রেমে পড়লি নাকি? মনে তো কুচকুচ হচ্ছে। আচ্ছা বাদ দে, ক্লাসে চল। তারপর ওখান থেকে ক্লাসে চলে এলাম।
বিকেলে তিনজনে বসে আছি, তখন আজকের কথা রাকিবকে সবকিছু বললাম। মানে রেখা কি করছিল তার কথা। আমার কথা শুনে রাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আরো কিছুদিন যাব না। তাহলে কি করবি? মামা বাসা থেকে 2-1 দিন ঘুরে আসি। আগামীকাল সকালে যাব ভাবছি। তুই যেটা ভালো মনে করিস। তারপর আড্ডা শেষ করে রাতে বাসায় এলাম। পরের দিন সকালে রাকিব ওর কথা মতো ওর মামার বাসায় চলে গেল। আমি আর ঈশান কলেজে এলাম। এসে চুপ করে বসে আছি আর আনিসা আপুর অপেক্ষা করছি। ওই তো আসছে। ঈশান তুই বস, আমি আনিসা আপুকে একটু জ্বালিয়ে আসি। শালা তোর কপালে কি যে অপেক্ষা করছে। বাদ দে তো। ওখান থেকে উঠে আনিসা আপুর পিছু নিলাম। সুন্দরী ও সুন্দরী, দাঁড়াও না একটু। কিরে, তুই আবার আমার পিছু নিয়েছিস কেন? আপনার ফোন নাম্বারটা দিবেন? তুই আমার ফোন নাম্বার দিয়ে কি করবি? আর আমার ফোন নাম্বার তোকে কেন দিব? আর কোন সাহসে আমার নাম্বার চাচ্ছিস রে? আপনার সাথে রাতে প্রেম আলাপ করবো, তাই নাম্বার চাচ্ছি, দিবেন? থাপ্পড় চিনিস? থাপ্পড় দিয়ে সব প্রেমের আলাপ বের করব। ভুল। থাপ্পড় দিয়ে প্রেমে ফেলেছেন, আবার থাপ্পড় দিলে আরো পাগল হয়ে যাব। কাটা দিয়ে কাটা তোলা, বুঝিস? অত কিছু বুঝি না, বাচ্চা মানুষ। আমি না আপনাকে ভালোবাসি। প্রেম করবেন আমার সাথে? শালা তোকে ধরতে পারলে কিন্তু তোর হার একটাও আস্ত রাখবো না। ঝাঁটা পিটিয়ে প্রেমের ভূত মাথা থেকে নামিয়ে তবেই ছাড়বো। আপু, ও আপু, ভালোবাসি তো। আমার কথা শুনে রেগে আমার দিকে আসতেই দিলাম দৌড়। ঈশানের কাছে আসতেই দেখি রেখা ঈশানের সাথে কথা বলছে। আমি কিছু না বলে ঈশানের পাশে বসে বললাম, কি হলো আবার আপনি এখানে? তুমি আমার থেকে এমন আচরণ করছো কেন? এত রুট ব্যবহার করছো কেন? আসলে সেদিনের জন্য সরি। সেদিন মাইন্ড ঠিক ছিল না। আর তার উপর থাক, জানি আর কিছু বলতে হবে না। রাকিবের নাম্বারটা একটু দেওয়া যাবে? প্লিজ, না করবা না। রেখার দিকে তাকালাম। চেহারার কি একটা অবস্থা করেছে। চোখের নিচে হালকা কালো দাগ পড়েছে। বেচারিকে দেখে মায়া হলো। আচ্ছা, নাম্বার কি হবে? দাও না প্লিজ। নাম্বার নিয়ে কি হবে? প্রেম তো করবা না। আর রাকিব তো এখন তোমার বাসায়, বিয়ের প্রপোজালও দিতে পারবে না। এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পড়াশোনায় মন দাও। যাও। রেখা কিছু বলতে গিয়েও বলল না। মাথাটা নিচু করে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। রেখা হাত দিয়ে চোখ মুছছে, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। ফোনটা বের করে রাকিবকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যাঁ বল, কি হলো? কোথায় আছিস? গাড়িতে বসে আছি। ব্যাক কর। তোকে তোর মামার বাসায় যেতে হবে না। কেন? গেলে তোর নানির খালি ঘর হবে, তাই। শালা তোকে যেটা বলছি সেটা কর না। কি হয়েছে বল তো? সোজা কলেজে আয় বলেই ফোন কেটে দিলাম। না কাটলে প্রশ্ন করতেই থাকতো, তাই ক্লাসের টাইম হতেই ক্লাসে চলে এলাম। দেখি রেখা মাথা নিচু করে বসে আছে। 2টা ক্লাস করার পর ফোন ভাইব্রেট হতে লাগলো। এখন তো আরো একটা ক্লাস আছে, তারপর টিফিন। ধুর, ক্লাস করব না এটা। ঈশান চল, রাকিব চলে আসছে। রেখার কাছে গিয়ে বললাম, রেখা চলো আমার সাথে। কোথায়? যেতে বলছি চলো। আর কিছু বললাম না, হাঁটতে লাগলাম। রেখা উঠে পিছনে পিছনে চলে এলো। চলো কলেজের পিছনের দিকে আসো। এই তুই রাকিবকে ফোন দিয়ে কলেজের পিছনের দিকে ডাক। আমার কথা মতে ঈশান রাকিবকে ফোন দিয়ে কলেজের পিছন সাইডে ডাকলো। এসে 3জন চুপ করে দাঁড়িয়ে আছি, তখন রাকিব এলো। রাকিব আসতে ঈশানকে বললাম, চলো আমরা দুজনে যাই। ওদের দুজনকে ওদের মতো ছেড়ে দে। আমিও যাব। আমি এখানে একা থেকে কি করব? আমার সাথে মশকরি জায়গা মতো দিব, তখন বুঝতে পারবি। আমার কথা শুনে রেখা মুচকি হেসে উঠল। আমরা গেলাম, আর কিছু না বলে চলে এলাম। দুজনে চুপ করে আছে, কেউ কিছু বলছে না। তখন কিছু কি বলবেন না এমন ভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন? সেদিনের জন্য সরি, রিয়েলি সরি। কিছু মনে করিনি। আচ্ছা আমি গেলাম। হুদাই ডাকলো। সরি বলছি তো, সেদিনের জন্য সরি। আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু কান্না করেন কেন? আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। আর কাঁদবেন না। আমি তোমাকে ভালোবাসি। সত্যি তুমি আমাকে ভালোবাসো না? আমার চোখের দিকে তাকে একবার বলো ভালোবাসি না, তাহলে আমি বলবো, বিশ্বাস করব। কি হলো বলো? আমি পারবো না। ভালোবাসি না মানে ভালোবাসি না। আর কিছু না বলে রেখা রাকিবকে জড়িয়ে ধরল। রাকিব একটু চুপ থেকে রাকিবও জড়িয়ে ধরল। আমরা দুজনে তো চুপচাপ দূর থেকে দাঁড়িয়ে দেখছি।
চল ভাই এবার যাওয়া যাক। আমরা যাচ্ছি তখনই আনিসা আপু আর ওর ফ্রেন্ডরা ওদের কাছে হাজির। এই এখানে এগুলো কি হচ্ছে? ছাড়ো বলছি, ছাড়ো। আনিসা আপুর কথা শুনে ওরা দুজন দুজনকে ছেড়ে দেয়। চল বন্ধু তাড়াতাড়ি। দৌড়ে গিয়ে একবারে ওদের ওখানে থামলাম। এই তোমার পরিবার তোমাদের এগুলো করতে এখানে পাঠিয়েছে? না তো, এগুলো করতে কেন পাঠাবে? এই তুই কোথা থেকে আসলি? কোন আসার কথা বলছেন? জন্ম নেওয়ার কথা? সেটা তো সবারই জানা, তাই না আপু? চুপ, ফাজলামি হচ্ছে এখানে। জি আপু, একটা কথা বলবো। তোর কথা শোনার টাইম নাই। আর এই তোমরা এখান থেকে যাও, এরপর থেকে যেন এগুলো না দেখি। দেখতে পেলে সোজা প্রিন্সিপালের কাছে ধরে নিয়ে যাব। নিজে তো প্রেম করবে না, আবার কাউকে করতেও দিবে না। করবে 100 বার করবে, 1000 বার করবে। আমিও করব আপনার সাথে। করবেন আপু? আমার কথা শুনে তো রেগে ফায়ার। যখনই হাত উঠাতে যাবে তখনই বললাম, এই প্রিন্সিপাল শালা এইদিকে কি করতে আসছে? আমার কথা শুনে সবাই পিছনে দেখতেই সুন্দর করে আনিসা আপুর গালে একটা পাপ্পি দিয়ে বললাম, থাপ্পড় দেওয়ার প্রতিশোধ। বন্ধু তোরাও পালা, বলেই দিলাম দৌড়। শালা লুচ্চা, তোকে আমি দেখে নেব। হ্যাঁ, ওকে তো আমি ধরতে পারলে কি যে করব। কি হলো বুঝলাম না। কিছু না, ক্লাসে চল। আর তোদের ভেতরে যে ওকে আমার সামনে নিয়ে আসতে পারবি তাকে আমার পক্ষ থেকে স্পেশাল ট্রিট দিব। ওকে দেখা যাবে। এর ভিতরে কি হলো বুঝলাম না। তোকে বুঝতে হবে না। সবাই ওখান থেকে চলে আসলো। আমি তো আমাদের আড্ডার জায়গায় এসে বসে আছি। তখন রাকিব, ঈশান আর রেখা এলো। ওখানে কি হলো বুঝলাম না। আনিশা আপু ওভাবে রেগে গেল কেন? আর রেগে কি বলছে জানিস? বলছে ওদের বান্ধবীদের ভিতরে যে তোকে ধরবে ওনার কাছে নিয়ে যেতে পারবে তাকে স্পেশাল ট্রিট দেবে। ভালো ভালো, কিছু তো একটা ওখানে হয়েছে। থাক, তোদের না জানলেও চলবে। তুমি কি ওই আপুটাকে পছন্দ করো? হুম, আচ্ছা, সবই তো হলো, কিন্তু আমাদের ট্রিট কোথায়? ট্রিট না দিয়েছিলাম সেদিন? হবে না আর, যা ভাগ এখান থেকে। না দিলে সময় বুঝে তোর খালি ঘর ছেড়ে দিব। পরে নিও, আমি দিয়ে দিব। ওকে ভাবি। দেখলাম রেখা অনেক লজ্জা পেল। ইস, তখনের কিস দেওয়ার কথা মনে পড়ছে। কি নরম গাল! মেয়েদের শরীর কি এত নরম হয় কে জানে। আগে তো কখনো কাউকে স্পর্শ করিনি। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। পরের দিন সকালে আনিসা আপুকে দেখে ওনার পিছনে পিছনে যাচ্ছি। ও সুন্দরী, দাঁড়াও না, আমি জানি কি করবেন। ভাই তোর সমস্যা কি বলতো? কলেজে এত মেয়ে থাকতে তুই আমার পেছন কেন পড়েছিস? অন্য কারো পিছু নে না প্লিজ, আমাকে ছেড়ে দে। টু হুম হুম, তা হচ্ছে না। ভালো তো আপনাকে লেগেছে, অন্য কারো পিছু নিব কেন? শুনেন না, আমি না আপনাকে ভালোবাসি। প্রেম করবেন? দাঁড়া, তুই ওখানে পালাবি না। এমন সুন্দর করে বললে কি না পালিয়ে পারি? আচ্ছা, আপনার নাম্বারটা দেওয়া যাবে? দেন না, রাতে একটু সুখ দুঃখের কথা বলবো। তুই কিন্তু খুব বেশি বেশি করে ফেলছিস। এগুলো কোন দিক থেকে বেশি মনে হচ্ছে? প্রিন্সিপালের কাছে কিন্তু নালিশ দিব। আমি আবার কি করলাম? বলছি কি করেন না আমার সাথে একটু প্রেম? আনিসা আপু আমার দিকে আসতেই দৌড় দিলাম। এমনভাবে বেশ কয়েকটি দিন চলে গেল। আজকে আবার পিছু নিয়েছি, সেম কাহিনী আজকেও। আরে কতদিন ঘোরাবেন? এবার তো একটু ভালোবাসেন। ভাই তুই কি আমাকে একটু মুক্তি দিবি? ভালো লাগে না, এগুলো অসহ্য লাগে। তাহলে আমার সাথে একটু প্রেম করেন। তবে রে, তোকে তো আজকে আমি প্রতিদিনের মতো আজকেও দৌড় দিলাম। তারপর বন্ধুদের কাছে চলে এলাম। আসতেই ঈশান বলল, এই 15-16 দিন থেকে কি শুরু করেছিস? এমন করে ভালোবাসা পাওয়া যায়? আর এটা তোর ভালো লাগা না ভালোবাসা সেটাই বুঝতে পারছি না। হুদাই মেয়েটাকে বিরক্ত করে। আচ্ছা ঠিক আছে ভাই, আর করব না। সত্যি তো আপুটাকে অনেক বিরক্ত করা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করছি। ঠিক আছে, আর করব না। এখনকার পর থেকে
আর ওনার পিছনে যাব না। বলে তো দিলাম যাব না, কিন্তু মন তো অন্য কিছু বলছে। সত্যি কি ভালোবাসা, না শুধু মজা নিচ্ছি? না না, নিজের ক্ষণিকের আনন্দের জন্য কাউকে এমনভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। আচ্ছা, তা যাই হোক, কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। কিরে, মুড কেমন কেমন মনে হচ্ছে? কনফিউজ হয়ে আসিস না? কি করব? কোন বিষয় নিয়ে? ওই যে আপুটার পিছনে ঘুরবি না? ঘুরবি না? না, ঠিক তেমন না। ভাবছি এটাই, যে নিজের একটু আনন্দের জন্য আপু কাকে এমনি এমনি কষ্ট দিচ্ছি। বুঝলাম। তারপর ক্লাস করতে লাগলাম। সব ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য কলেজ থেকে বের হতেই আনিসা আপুর সাথে দেখা। আপু আপু, দাঁড়ান দাঁড়ান। আবার তুই? ভাই তুই এমন করছিস কেন? তোকে একটা ভালো মেয়ে খুঁজে দিব, তাও আমার পেছন ছাড়। আপু, আমি সত্যি সত্যি সরি এতদিন আপনাকে ডিস্টার্ব করার জন্য। আপনার সাথে মজা করতে গিয়ে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। দেখলাম আনিসা আপু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো আপু, শক খেলেন? অনেকটা। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, আর দুষ্টুমি করবি না। জি আপু, করব না, শুধু আপনার সাথে একদম বাদ দিতে পারবো না। আচ্ছা, আজকে স্কুটি নিয়ে আসেননি যে? ভাইয়া নিতে আসবে। ও আচ্ছা। আনিসা আপু আর আমি এবং কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে আছি। একটু পরে একটা কার এসে সামনে থামলো এবং হঠাৎ করে আনিসা আপু আমার গালে সজোরে একটা থাপ্পড় দিল। চোখে কেমন ঝাপসা দেখতে শুরু করলাম। আমি বুঝতে পারছি না কেন থাপ্পড় দিল। বেয়াদব কোথাকার, চরিত্রের কখনো ঠিক হবে না। এই রাস্কেল, তুই বললি আমার সাথে ফাজলামি করবি না, অসভ্য কোথাকার। তোকে তোর বাবা মা শিক্ষা দেয়নি? আমি কি করলাম? কি করলি না? আরেকটা গালের উপর থাপ্পড় পড়ে গেল। এইবার আনিসা আপুর ভাইয়া গাড়ি থেকে নেমে এলো, এসে বলল, কি হয়েছে আনিশা? এই বেয়াদব তোর সাথে কি করছে? এই বেয়াদব আমার ওড়না ধরে টান দিয়েছে। আনিশা শোন, ও তোকে। চুপ কর, তোকে ওর হয়ে সাফাই গাইতে হবে না। আপু আমি কোথায় আপনার ওড়না ধরে টান দিলাম? আমি তো কিছুই করি না। আনিসা আপুর ভাইয়া এসে কয়েকটা থাপ্পড় দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না কোথা থেকে কি হলো। চারপাশে অনেক মানুষ জমা হয়েছে, মান সম্মানের কিছুই থাকলো না। চুপ করে দাঁড়িয়ে আছে। থাপ্পড়ের চোটে চোখ দিয়ে পানি পড়ছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখন আনিসা আপুর ভাইয়া বলল, দাঁড়া, তোকে পুলিশে দিচ্ছি। থাক ভাইয়া, অত কিছু করতে হবে না, ছেড়ে দাও। এদের মতো ছেলেদেরকে পুলিশে দেওয়ার প্রয়োজন। এদের পরিবার এদেরকে শিক্ষা দেয় কিনা উপরওয়ালা জানে। লজ্জায় মাথা নিচু করে আছি, আর চোখ দিয়ে তো পানি পড়ছে। হয়তো এমনভাবে ফাইজলামি করার এটাই শাস্তি অপেক্ষা করছিল, কিন্তু আমি তো ওনার ওড়না ধরে টান দেইনি। ভাইয়া জোরে একটা ধাক্কা দেওয়ায় নিচে পড়ে গেলাম। ওনারা গাড়িতে উঠে চলে গেল। লাবণী আপু আমার কাছে এসে ধরে উঠিয়ে বলল, সরি ভাই, আমার জন্য তোমাকে এমন অপমানিত হতে হলো। আমি ওর ওড়না ধরে টান দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আই এম সরি, রিয়েলি সো সরি। আমি আমার উপযুক্ত শাস্তি পেয়ে গেছি, এটাই হবার ছিল। সব কিছু আমার জন্য হলো। আচ্ছা রেস্টুরেন্টের ভিতরে চলো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, গালে একেবারে হাতের 5 আঙুলের দাগ বসে গেছে। বাদ দেন তো, নিজেকে দোষী ভাবা। তারপর রেস্টুরেন্টের ভিতরে এসে ফ্রেশ হয়ে বাইরে এলাম। দেখি এখনো লাবণী আপু দাঁড়িয়ে আছে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? তোমার জন্য। আমার জন্য আবার কেন দাঁড়িয়ে আছেন? আচ্ছা আপনি বাসায় চলে যান, আমিও বাসায় যাই। আর কিছু না বলে হাঁটতে হাঁটতে একটা ফার্মেসির সামনে এলাম, কারণ গালটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। কম জোরে তো মারেনি। মেডিসিন নিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। ঈশান আর রাকিব তো আগেই চলে গেছে। দুজনে থাকলে নির্ঘাত মারামারি হয়ে যেত। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। খেতে গেলেই আম্মু দেখে নিবে। খেতে না গিয়ে শুয়ে পড়লাম।
আম্মু বাইরে থেকে ডাকাডাকি করছে, কোনো উত্তর দিচ্ছি না দেখে আমার রুমে এলো। এসেই খাবি না? কতবার ডাকতে হয়? খেতে ইচ্ছে করছে না। এই, তোর গালে থাপ্পড় দেওয়া মনে হচ্ছে। কি হয়েছে? এমন ভাবে হাতের আঙুলের ছাপ বসে আছে কেন? চুপ করে আছি, কি বলবো বুঝতে পারছি না। কি হয়েছে বল। কার সাথে মারপিট করেছিস? কলেজ থেকে বেরিয়ে এক জায়গায় কলেজের কয়েকজন দাঁড়িয়েছিলাম, তারপর সব কিছু বললাম। সব কিছু শুনে আম্মু চুপ করে আছে। কি যে করিস না তুই। আচ্ছা, হালকা খেয়ে মেডিসিন খেয়ে নি, সে থাক। তারপর খাবার খেয়ে এসে মেডিসিন নিয়ে শুয়ে রইলাম। কি থেকে কি হলো কিছুই বুঝলাম না। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ফোনের রিংটনে ঘুম ভাঙলো। শরীর অনেক খারাপ করছে, মনে হচ্ছে জ্বর হয়ে গেছে। ফোন হাতে নিয়ে দেখি রাকিব ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, বল। কোথায় তুই? যেতে পারবো না রে, অনেক অসুস্থ, জ্বর হয়ে গেছে। কেমনি কি? থাক, আমরা আসতেছি। রাকিব ফোন কেটে দিল। আমি চুপ করে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পরে ওরা এলো, আর সাথে আম্মুও এলো। এসে আমার মাথায় হাত দিয়ে বলল, জ্বর কবে থেকে আসছে? আর জ্বর আসছে তো ডাকিসনি কেন? কি ডাকবো বুঝতেই পারিনি। আম্মু আর কিছু না বলে চলে গেল। তারপর মেডিসিন নিয়ে এসে বলল, এগুলো খেয়ে নে। ওষুধ খেয়ে নিলাম। আম্মু চলে গেল। যেতেই ঈশান বলল, তোর গালে হাতের আঙুলের দাগ কি হয়েছে বলতো? ভাগ্যে যা ছিল ওটাই হয়েছে। কথা না পেঁচিয়ে বল কি হয়েছে। তারপর ওদের দুজনকে সবকিছু বললাম। সবকিছু শুনে দুজনে চুপ করে আছে। কি বা বলার আছে ওদের? আনিসা আপু, এটা ঠিক হয়নি। না বুঝে না জেনে এভাবে তোমাকে অপমান করলো, ওর এতগুলো মানুষের সামনে থাপ্পড় দিল। লাবণী আপু কি বলতে চাইছিল শুনতেও। বাদ দে ওগুলা। ওরা আর কিছুক্ষণ থেকে চলে গেল। পরের দিন কলেজে গতকাল ওটা কাজ করলি তুই? গতকাল আমি তোর ওড়না ধরে টান দিয়েছিলাম, আর তুই আমার কথা শুনে ছেলেটাকে ওভাবে মারলি, আর অতগুলো মানুষের সামনে অপমানও করলি। শেষে তোর ভাইয়াও মারলো, অপমান করলো। কি বলছিস তুই? তুই আমার ওড়না ধরে টান দিয়েছিস, আর আমি ভেবেছিলাম আমাকে তখন বলিসনি কেন? তুই বলতে দিয়েছিলি, বলতে গেলাম তখনই তো থামিয়ে দিলি। এখন না, অনেক গিল্টি ফিল হচ্ছে রে। গতকাল কি বলে ফেলেছি। আচ্ছা, ছেলেটা আজকে কলেজে আসেনি? ওকে তো দেখতে পাইনি, ওর ফ্রেন্ডগুলো আসছে। ও আসবে তখন ক্ষমা চেয়ে নিব। আচ্ছা চল, আড্ডা দিই। আরো দুদিন কলেজে চলে যেতে পারিনি। রাকিব আর ঈশান দেখা করে গেছে। আজকে কলেজে এলাম, চারজন বসে আছি, তখন দেখলাম আনিসা আপু আসছে। উনি আবার এদিকে কি জন্য আসছে আল্লাহ জানেন। আমি আবার কি করেছি? আপু এসেই বললেন, সেদিনের জন্য সত্যি অনেক সরি। আমি না বুঝে না শুনে তোমাকে ওভাবে অতগুলো মানুষের সামনে থাপ্পড় দিয়েছিলাম আর অপমান করেছিলাম। ওটা আমার কর্মের শাস্তি হিসেবে ধরে নিয়েছি। কেমন কর্ম? ওই যে আপনার সাথে ফাইজলামি করতাম, আপনাকে ডিস্টার্ব করতাম, আপনি আমার দ্বারা কষ্ট পেতেন, বিরক্ত হতেন, ওটা। ওগুলোর জন্য বেশি খারাপ লাগেনি, কিন্তু সেদিনের জন্য বেশি খারাপ লাগছে। অনেক গিল্টি ফিল হচ্ছে, প্লিজ ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আর এই কয়েকদিন কলেজে আসোনি যে? বাহ, আমার খোঁজও নিয়েছেন দেখছি। আপনাদের ভাই বোনের থাপ্পড় খেয়ে জ্বর চলে আসছিল। আচ্ছা যাই হোক, ওগুলো কোনো সমস্যা না, আমি কিছু মনে করিনি। বাই। আনিসা আপু চলে গেল। আমরা আমাদের মতো আড্ডা দিতে লাগলাম। কি রে, কি বললো? সরি বললাম, ক্ষমা করলো, কিন্তু তাও খারাপ লাগছে রে। আমার জন্য ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। থাক, আর ভাবতে হবে না। দেখা গেছে ভাবতে ভাবতে অনেক ভেবে ফেলেছিস, তখন আবার অন্য কোনো সমস্যা দেখা দিবে, এটা থেকেও ভয়াবহ। বাদ দে, ওসব কিছু হবে না। এমনভাবে কয়েকদিন চলে গেল। ইচ্ছা করছে আনিসা আপুর সাথে গিয়ে ফাইজলামি করতে। এই কয়েকদিনে বুঝেছি ওটা ভালো লাগা ছিল না, ভালোবাসা ছিল। থাক না, ভালোবাসা নাই বা প্রকাশ করলাম। সব ভালোবাসা
পূর্ণতা পেতে নেই। তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বলতো? কেমন মনমরা হয়ে থাকিস? কেন জানি এখন কিছু ভালো লাগে না রে। কিছু তো একটা বড্ড মিস করছি। আচ্ছা বাদ দে। বাদ দেব কেন? কিছুটা তো আজ করতে পেরেছি। কোনো কিছু ভালো লাগছে না। ওই জুনিয়রকে কি মিস করছিস, তাই তো? আরে তেমন কিছু না। বান্ধবী তোর ফ্রেন্ড হয়ে এতটুকু বুঝবো না আমার বান্ধবীর কখন কি জন্য মন খারাপ হয়ে থাকে? কি ভালোবেসে ফেলেছিস? ভালোবাসো বলে দাও, মিস করছো কথা বলো। রাগ তো রক্তি। ভালোবেসে ফেলেছিস তাই তো? তুই না খুব বড় বড় কথা বলেছিলি? ওগুলো কিছুই হবে না, কোনো চান্স নেই। কাটা ঘায়ে নুনের ছিটে দিস না তো। কি করব বুঝতে পারছি না, উপায় বল। আমি কি বলবো বল? তোর লাইফ, তোর ভবিষ্যৎ তুই ভেবে দেখ। আর রিলেশন, তোর পরিবারের সদস্যরা মানবে কি মানবে না সেগুলো ভেবে ডিসিশন নে। পরিবার নিয়ে সমস্যা হবে না, কিন্তু ও কি বলবে? তার মানে তুই রাজি আছিস? ও তোর থেকে কত ছোট হবে? কম করে 3 থেকে 4 বছর তো হবেই। তো কি হয়েছে শুনি? ছোট বলে কি ওদের শক্তি নেই নাকি? তুই কোন শক্তির কথা বলছিস বলতো? থাক, আর তোর বুঝতে হবে না। ওই বান্দরটাকে আমার কাছে ধরে নিয়ে আয় তো। পারবো না যেতে, তুই যা। এমন করছিস কেন? যা না প্লিজ। তুই যা না। তুই প্রপোজ করবি না কথা বলবি জানি নাকি? আচ্ছা তুই ওকে কলেজের পেছনে ডাক, আমি ওখানেই যাচ্ছি। লাঞ্চের বিল আমি দিব। তাহলে ঠিক আছে। লাবণী চলে গেল। আমি চুপ করে বসে ভাবতে লাগলাম, বলবো ওকে ভালোবাসি? ভাবতেই পারিনি ওই পিচ্চি শেষ পর্যন্ত মনের ভেতরে জায়গা করে নিবে। কত ছেলে এলো গেল, শেষ পর্যন্ত কিন্তু কি যে হবে। হয়তো ওই ঘটনাটা না ঘটলে এমন কিছু হতো না, গিল্টি ফিলও হতো না, ও অসুস্থও হতো না, আর ওকে নিয়ে ভাবতামও না। মানুষের মন কখন কি চায় সে নিজেই জানে না। চুপ করে বসে আছি। তখন লাবণী আপুকে দেখলাম আমাদের দিকে আসছে। এসে আমাদের সামনে এলো। আকাশ, আমার সাথে এসো। জি, কোথায় আপু? গেলেই তো দেখতে পাবে, তাই না? আসো আমার সাথে। জি চলেন। থাক তোরা, আমি আসছি। উঠে লাবণী আপুর সাথে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কলেজের পিছনের দিকে এলাম। এসে দেখি আনিসা আপু দাঁড়িয়ে আছে। কি জন্য ডাকলো আল্লাহ ভালো জানেন। এসে ওনার সামনে দাঁড়াতেই লাবণী আপু বলল, আমি গেলাম তাহলে, আমার কাজ শেষ। লাবণী আপু চলে গেল। আমার কেমন ভয় ভয় করছে আর মনের ভিতর অস্থির হয়ে উঠেছে। কি যে বলবেন বুঝতে পারছি না। আর এমন ভাবে এখানে কেন ডাকলেন কে জানে। আচ্ছা তুমি কি সেই আকাশ যাকে আমি চিনতাম? এমন ভয় পাচ্ছ কেন? জানি না আমাকে এখানে কেন ডাকলেন কেন। ওনার কথা শুনে ওনার দিকে তাকালাম। প্রেম করব তাই। ওই সেদিন বলছিলাম না, মজা না, সত্যি প্রেম করব তাই ডাকছি। সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না। কি বলছেন আপু? আপনি ঠিক আছেন তো? কিছু না বলে থুতনি ধরে ঠোঁটের উপর একটা কিস দিল। ওনার এমন কাণ্ডে তো যেন আকাশ থেকে পড়লাম। আমার মুখ তো হা হয়ে গেছে। এমন হা করে থাকলে মুখের ভিতরে মশা যাবে। বিশ্বাস হলো না হয়নি? আপনি কি সিরিয়াস? কি মনে হচ্ছে? দেখেন আপু, বুঝলাম ভালোবাসেন, কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় কিনা? আমার সাথে আপনি ভালো থাকবেন কিনা? আমরা মধ্যবিত্ত, আর আপনার চালচলন বলে দেয় আপনারা কতটা বড় লোক। আপনার নিত্য দিনের ড্রেস আপ বলে দেয় আপনার স্ট্যাটাস কেমন। আপনি কখনো আমার সাথে ভালো থাকতে পারবেন না। আপনার চাহিদা পূরণ করার সামর্থ্য আমার নেই। প্রথম দিন আপনি আমাকে থাপ্পড় দিয়েছিলেন, তাই ফাইজলামি করেছিলাম আপনার সাথে। পরে আবার সরিও বলেছি। তারপর তো আর আপনাকে বিরক্ত করিনি, তাই না? আর কিছু বলবা? এটাই বলবো, আপনার সাথে আমার যাবে না। আপনার চাহিদা আমি পূরণ করতে পারবো না। ভালোবাসতে পারবে? আমার ওটা হলেই হবে। কেয়ার করতে পারবে? আর টাকা পয়সা কি সব? ছোট থেকে যা পেয়ে আসছি তাতে আর কিছু পাওয়ার আশা করি না। অনেক কিছুই পেয়েছি। ওটা সময় বলে দিবে। দেখেন আপনার ভালোর জন্য বলছি।
আপনি এগুলো থেকে নিজেকে বের করেন, চেষ্টা করেন, আমি জানি পারবেন। আর যদি না পারেন তাহলে আসিয়েন, ফিরিয়ে দিবনে। তবে হ্যাঁ, আগেই বলছি, আমার সাধ্যের বাইরে আপনার চাহিদা পূরণ করার ক্ষমতা আমার নেই। চেষ্টা করেছি ধরে রাখতে, কিন্তু পারিনি, তাই তো বললাম। আচ্ছা ঠিক আছে, আবার চেষ্টা করব। যদি পারি তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, যাও এবার। আর শোনো, তখন তুমি আমাকে না আমার হৃদয়কে ডিস্টার্ব করছিলে। তার জন্য সত্যি আমি অনুতপ্ত। ভাবিনি এমন কিছু হবে। আর কিছু বললাম না, চলে আসতে লাগলাম। আস্তে আস্তে পিছনে একবার ঘুরে তাকালাম, দেখি উনি হাত দিয়ে চোখ মুছলেন। আমিও তো ভালোবাসি, কিন্তু এটা তো সম্ভব নয়। উনি থাকতে পারবেন না আমার সাথে। কত বড় লোক ওনারা, পারবেন আমার সাথে মানিয়ে চলতে। ওখান থেকে বন্ধুদের কাছে চলে এলাম, এসে ওদের পাশে বসে পড়লাম। কিরে, কি হলো? তোর মুড অফ কেন? কি হলো? যেটা আশা করিনি সেটাই হলো। ক্লিয়ার করে বল। তারপর ওদের সব বললাম। সব কিছু শুনে ঈশান বলল, তোর লাইফ, তোর সিদ্ধান্ত, খাবার সময় এখনই। যা করবি ভেবে চিন্তে করবি। আর হ্যাঁ, রিলেশনে যদি জড়াস তাহলে কিন্তু অনেক পেন সহ্য করার ক্ষমতা রাখতে হবে। যদি না পারিস তাহলে সুসাইড ছাড়া তোর কাছে কোনো পথ থাকবে না। আর তুই ভবিষ্যতের কথা ভাবছিস? ঠিক আছে, ভবিষ্যতে আমাদের কার কি হবে কেউ কিছুই জানে না। আর হ্যাঁ, আনিশা আপু তোকে সত্যি ভালোবাসে, এটা বুঝতে সমস্যা নাই। যদি উনি মানিয়ে নিতে পারে তাহলে তো ভালোই। অনেক বড় লোকের মেয়ে, কিন্তু গরিব ঘরে আসছে। অনেক সংসারও করেছে, আবার অনেকে না পেরে চলে গেছে। এখন উনি পারবেন কি না বলতে পারবো না। ভেবে দেখ ভাই, তোর লাইফ, তোর সিদ্ধান্ত, যেটা ভালো মনে হয় কর। চুপ করে বসে আছি। মন চাইছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলি, আমিও আপনাকে ভালোবাসি। হঠাৎ কি হলো বুঝলাম না, উঠে দৌড় দিলাম কলেজের পিছনের দিকে। মন বলল, উনি এখনো ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক তাই, উনি এখনো ওখানে দাঁড়িয়ে আছে। দৌড়ে ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। আমাকে দেখে উনি তাড়াতাড়ি চোখ মুছতে লাগলেন। চোখ মুছে বললেন, আবার কি হলো? আর এমন ভাবে দৌড়ে আসলে কেন? এমনভাবে কান্না করছেন কেন? কোথায় কান্না করছি? তাই কিছু না বলে জড়িয়ে ধরলাম। উনি হয়তো অবাক হয়ে গেছেন, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু বলার সাহস হয়নি। ওগুলো মজা করে বলতাম ঠিক আছে, কিন্তু সত্যি সত্যি যে আপনাকে প্রপোজ করব সেই সাহস আমার হয়নি। ভালোবাসি আপনাকে, এতগুলো ভালোবাসি। এমন ভাবে কাঁদালে কেন? আমি ভেবে উঠতে পারছিলাম না কি করব, কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে। আমি কিন্তু আপনাকে দামি দামি গিফট দিতে পারবো না, দামি দামি পোশাক কিনে দিতে পারবো না। আমার দামি দামি কোনো কিছুই লাগবে না। ভালোবাসা তো দিতে পারবে, ওটা পারবে না? খুব পারবো। আচ্ছা এখন ছাড়ো। কখনো কিন্তু কষ্ট দিতে পারবে না, কখনো অবহেলা করতে পারবে না। আচ্ছা ম্যাডাম। আনিসা আপুকে ছেড়ে দিয়ে ওনার দিকে তাকালাম। একটু ভিতরে কেঁদে চোখ লাল করে ফেলেছে। চোখে এত পানি আসে কোথা থেকে? অমন ভাবে তাকিয়ে আছো কেন? এমনিতেই। আচ্ছা চলো এখন যাওয়া যাক। আচ্ছা চলো। তারপর ওখান থেকে চলে এলাম। আনিসা আপু, কি আপু বলছি, শুধু আনিসা বলি। যতই হোক এখন গার্লফ্রেন্ড। বন্ধুদের কাছে চলে এলাম। আসতেই সব কয়টা কেমন করে তাকিয়ে আছে। তোরা অমনভাবে তাকিয়ে আছিস কেন? না, দেখছি। কেন, এর আগে কি কখনো দেখিসনি যে এমনভাবে তাকিয়ে আছিস? দেখছি, কিন্তু আজকে নতুন করে দেখছি। বন্ধু আমাদের প্রেমে পড়েছে। শালা তোর নানির খালি ঘর, সুযোগ বুঝে মজা নেওয়া হচ্ছে। ওই একটু একটু তো বন্ধু। কি অবস্থা? ভালো, সব কিছু ভালো। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে বসে আছি, তখন একা একা হেসে উঠছি। ইস, জড়িয়ে ধরেছিলাম তখন কেমন যেন লাগছিল। ইস, কি একটা অবস্থা। তুই ওভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? তোর চোখ এমন ভাবে লাল হয়ে আছে কেন? আবার এখন ঠোঁটের কোণে মুচকি হাসি, চোখ লাল, কাহিনী কি বলতো? আসলে হয়েছে কি? তারপর আনিসা লাবণী আপুকে সবকিছু বলল। ভাবা যায় এত কিছু হয়ে গেল। আচ্ছা বুঝলাম, দেখ কি হয় শেষ পর্যন্ত।
যদি পারিস তো ভালো, আর না পারলে সম্পর্কের গভীর হওয়ার আগেই সবকিছু মিটমাট করে নিবি। পারবো পারবো, সব মানিয়ে নিতে পারবো। পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। পারলেই ভালো। আচ্ছা চল ক্লাসে যাই, ক্লাস শুরু হয়ে গেছে। ইস, লজ্জা লাগছে ভাবতেই। কিভাবে তখন কিস করলাম, কিভাবে পারলাম? আমি তো ওরকম না, তাহলে কিভাবে পারলাম? ইস রে, কি যে লজ্জা লাগছে। কি রে, কি ভাবছিস আর এমন ভাবে মুচকি মুচকি হাসছিস? ও তেমন কিছু না। আচ্ছা চলো, ক্লাসে চলো। আজকে বুঝতে পারলাম আর দেখছি মানুষ প্রেমে পড়লে সত্যিই পাগল হয়ে যায়। ওটাই। ইচ্ছে করছে আরো একটা কিস করতে। তোর কি সব ভাবছি, পাগল হয়ে গেলাম নাকি? টিফিন পিরিয়ডে রুমেই বসে থাকলাম, বাইরে বের হলাম না। নিয়তি কোথা থেকে কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানেন। কিন্তু বাইরে যাবি না? না, তোরা যা। কি হলো বুঝলাম না, বাইরে যাবি না কেন? আচ্ছা চল। তারপর ক্লাসরুম থেকে বেরিয়ে এলাম, ক্যান্টিনে চল কিছু খেয়ে আসি। ক্যান্টিনে আসতেই দেখি আনিসা এবং ওর ফ্রেন্ডরা আছে, কয়েকটা ছেলেও আছে। আনিসার চোখে চোখ পড়তেই মুচকি হেসে উঠলাম, ও একটু হাসলো। আমরা একটা টেবিলে বসলাম, তারপর যে যার মতো খাবার অর্ডার দিল। একটু পরে খাবার আসতেই খেতে খেতে ওদের দিকে দেখতে লাগলাম। আচ্ছা, ওর নাম্বার তো নেই, যাবার সময় নিতে হবে। ওরা চলে গেল, আমাদেরও খাওয়া হতেই চলে এলাম। ক্লাস শেষে দাঁড়িয়ে আছে আনিসার জন্য। বেশ কিছুক্ষণ পরে ওরা এলো। একটা ছেলেকে দেখলাম, ওর অনেক পাশাপাশি আসছে। ওই ছেলেটাকে ওদের সাথে ক্যান্টিনেও দেখেছিলাম। বিষয়টি গুরুত্ব দিলাম না, ফ্রেন্ড হতে পারে। তোরা এগিয়ে যা, আমি আসছি। আকাশের কাছে এলাম, এসে বললাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার নাম্বারটা দাও। ওকে নাও। আর কিছু? আপাতত না। আচ্ছা যাও, আমিও যাই, বাসায় গিয়ে ফোন দিব। ওকে। তারপর বাইরে এসে বন্ধুদের সাথ ধরে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেয়ে রুমে এসে ফোন দিলাম। কয়েকবার রিং হলো কিন্তু রিসিভ করলো না, কেটে গেল। আবার দিলাম কিন্তু রিসিভ করলো না, হয়তো ঘুমিয়ে গেছে, না হলে কোনো কিছুতেই ব্যস্ত আছে। তাই ফোন রেখে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে লাগলাম। ভাবছি আর মুচকি মুচকি হাসছি। ফোনটা বেজে উঠলো, ফোনের দিকে তাকিয়ে দেখি আনিসা ফোন দিয়েছে। তাড়াতাড়ি ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি আপনার বর বলছি। ও তুমি? শাওয়ার নিচ্ছিলাম, তাই ফোন রিসিভ করতে পারিনি। ও আচ্ছা, কি করো? এই তো এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তুমি? ইস, আমি যদি থাকতাম তাহলে তোমাকে পিছন থেকে জড়িয়ে ধরে তোমার ভেজা চুলের ঘ্রাণ নিতে পারতাম। ইস, শখ কত! অনেক, আর কত কি শখ আছে। ঠিক আছে, একবার পেয়ে যাই তখন দেখাবো। তাই নাকি জনাব? কি কি শখ আছে শুনি। তোমারে যেদিন পাবো সেদিন কোলে তুলে নিয়ে শুরু করব লা 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 লা, তারপর ইচ্ছা মতো ঠোঁটের উপর টর্চার করব। তারপর থাক থাক আর বলতে হবে না, যা শুরু করেছো। আচ্ছা, খাওয়া হয়েছে? এসে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে শুয়ে আছি। তোমার খাওয়া হয়েছে? শুধু ফ্রেশ হওয়া হয়েছে। আচ্ছা থাকো, আমি খেয়ে নিই। ওকে, আর আমিও এখন ঘুম দেই। হুম। শোনো। বলো। ভালোবাসি। ভালোবাসি। জি বেগম। তারপর ফোন রেখে দিলাম। ঘুম আসছিল তাই ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনের রিংটনে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি রাকিব ফোন দিয়েছে। ফোন রিসিভ করে, হ্যালো, বল। আসছি। ফোন রেখে উঠে ফ্রেশ হয়ে আড্ডা দিতে এলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যায় ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আমাদের মিসেস ফোন দিয়েছে। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। বলেন বেগম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, আপনি কি করেন? এই তো বসে আছি। তুমি? বসে আছি। শোনো না। বলো না। মিস ইউ। তাই আসতে হবে নাকি? না থাক। ওকে, কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে এলাম। এসে আনিসার জন্য অপেক্ষা করতে লাগলাম। রাকিবের কথা কি বলবো, ও তোর গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, আর আমার কথা কি বলবো। একটু পরে আনিসা আসলো। আসতেই উঠে ওর কাছে গেলাম। ওই যে ম্যাডাম, আমার ডাক শুনে আমার দিকে তাকিয়ে মুচকি আসলো। কাছে গিয়ে বললাম, কি অবস্থা বলো। আলহামদুলিল্লাহ ভালো। তোমার? আলহামদুলিল্লাহ ভালো।
চলো বসে কথা বলি। না, এমনভাবে দাঁড়িয়ে থাকবে। আমার সমস্যা নাই, দাঁড়িয়ে থাকতে পারি। আর কি কি পারবা শুনি? কত কিছু পারবো, সময় হোক দেখিয়ে দিব। শুধু মাথায় দুষ্টু বুদ্ধি না? কোথায় না তো, আসো বসি। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আলহামদুলিল্লাহ। এই চলো ফুচকা খাই। চলো তাহলে। তারপর ওখান থেকে উঠে ফুচকাওয়ালার কাছে এলাম, এসে দুজনে ফুচকা খেলাম। দেখতে দেখতে এমনভাবে কয়েকদিন চলে গেল, দিনগুলো বেশ ভালোই যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করছি, ওই ছেলেটা আলিসার পাশে পাশে সবসময় থাকে। অনেক রাগ হয় কিন্তু কিছু বলছিও না, আর সহ্য করতেও পারছি না। না, এই বিষয়ে ওর সাথে কথা বলতে হবে। রাতে মেসেঞ্জারে ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না, অথচ লাইনে আছে। আবার দিলাম, তখন রিসিভ করলো। কি করছো, ব্যস্ত আছো নাকি? না, কেন? এমনিতে জিজ্ঞেস করলাম। আচ্ছা কি করো? পড়া শেষ করে শুয়ে আছি। তুমি? আমিও শুয়ে আছি। ইস, কবে যে জড়িয়ে ধরে শুতে পাবো। সেটাই, ইচ্ছা তো করছে কিন্তু সম্ভব নয় জনাব। চলো বিয়েটা করে ফেলি। আগে একটা জব করো, তারপর না হলে খাওয়াবা কি? ওটাই তো। আচ্ছা ওই ছেলেটাকে কিছু বলতে পারো না? তোমার এত পাশে পাশে ওর কি? কোথায় এত পাশে পাশে? আর ওটা তো ফ্রেন্ড। আমার কিন্তু অনেক রাগ হয়, কবে যে ওর মেরে নাক ফাটিয়ে দিব জানি না। আমি তোমার পাশে কাউকে সহ্য করব না বলে দিলাম। তাই? আর ওই ছেলের থেকে দূরে দূরে থাকবা। আর বোরকা পরো না কেন? ভালো লাগে না, কেমন যেন লাগে। ওগুলো শুনছি না। আগামীকাল থেকে বোরকা পরে কলেজে আসবা। পরে থাকতে পারি না তো। পারতে হবে। আগামীকাল থেকে বোরকা পরে আসবা, আর ওই ছেলের থেকে দূরে দূরে থাকবা। আমি তোমারই থাকবো, ভয় পেও না। বুঝলাম, কিন্তু ওই ছেলের থেকে দূরে থাকবা আর বোরকা পরে থাকবা, এই হচ্ছে কথা। আচ্ছা জনাব, চেষ্টা করব। মা, এমন ভাবে কি ভালো লাগে? সরাসরি দিতে লজ্জা লাগে। সেদিন কিভাবে দিয়েছিলা? ওটা তো ফাইজলামি করতে গিয়ে দিয়ে ফেলেছিলাম। আগামীকাল কলেজে আসো, তোমার লজ্জা ভেঙে ছাড়বো। আর পড়াশোনা কি করছো শুনি? একদম ম্যাডাম হতে আসবে না, আমার পড়ালেখার মতো চলছে। আগামীকাল কলেজে আসো, তোমার ক্লাস ভালোভাবে নিব। তাই নাকি ম্যাডাম? ওয়েট, আমিও দেখবো কি করো তুমি। আবার ভিডিও কল কেন? দেখতে ইচ্ছে হলো তাই। আচ্ছা আমি একটা কথা ভাবছি। কি ভাবছো? তোমার কথা বাসায় বলে দিব। তাই বলতে পারবা? সাহস হবে? আরে আমার পরিবার ওই রকম না, আমার খুশিতে ওদের খুশি। আর আমাকে বলে দিয়েছে আমি যাকে পছন্দ করব তাকে মেনে নিবে। তাহলে তো সমস্যা নেই, আগে তুমি কিছু একটা করো, তখন আমি আমার ফ্যামিলিকে বলবো। ওকে। আর কিছুক্ষণ এমনভাবে কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে খেতে বসলাম। বুকের ভিতর ধুকধুক করছে, জানি কিছু বলবে না, তাও একটা ভয় কাজ করছে। কি যে বলবে। আম্মু, একটা কথা বলার আছে। বল শুনি। আমি না একটা মেয়েকে ভালোবাসি। আমার কথা শুনে আম্মু আমার দিকে তাকিয়ে আছে। কি যে বলবে বুঝতে পারছি না। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? কতদিন থেকে চলছে? অনেক দিন থেকে, কিন্তু মেয়েটা আমার থেকে 4 বছরের বড়। কি ভালোবাসিস ঠিক আছে মানলাম, কিন্তু তোর থেকে ছোট বয়সের কোনো মেয়েকে পাসনি? ভালোবাসা কি ছোট বড় দেখে হয় নাকি? না, সমস্যা নাই। আচ্ছা মেয়েটাকে দেখি। ফোন থেকে একটা পিক বের করে আম্মুর সামনে দিলাম। আম্মু একটু দেখে বলল, না ভালোই আছে দেখতে, তবে ওর ফ্যামিলি সম্পর্কে। আব্বু এখন কিছু বলার প্রয়োজন নেই। আর ওর ফ্যামিলিতে ওর বড় ভাই, বড় বোন আর ওরা কিন্তু বড় লোক অনেক। ওদের আমাদের পছন্দ হবে। ওই মেয়ে আমাদের ঘরে এসে থাকতে পারবে? বলছে তো পারবে। পারলে ভালো। অনেক বড়লোক মেয়ে অনেক গরিব ঘরে থাকছে, আবার অনেক বড়লোকের মেয়ে বিয়ের পর থাকতে না পেরে চলে যায়। থাকতে পারবে তো বলছে। আর এই বিষয়ে কোনো কথা হলো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে কলেজে আসলাম। আস্তে আস্তে আজকে দেরি হয়ে গেল। বন্ধুদের কাছে এলাম। আসতেই, কি রে ভাই, আজকে দেরি যে? আম্মুকে আমার আর আনিসার বিষয়ে বলছিলাম আর খাচ্ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। সর্বশী, তোদের কেমন চলছে বল? এই তো ভালোই। রাগ, অভিমান, ঝগড়া এমন ভাবে চলছে।
একটা সম্পর্কের ভিতরে যদি এগুলো না থাকে তাহলে কি তাকে সম্পর্ক বলে নাকি? হঠাৎ ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি আমার বেগম ফোন দিয়েছে। ফোন রিসিভ করলাম। রিসিভ করতেই, কলেজের পেছন দিকে আসো। ওকে আচ্ছা থাক, আমি আসছি। ওদের কাছ থেকে উঠে কলেজের পিছনের দিকে এলাম। এদিকটাই সব লাভার্সগুলোই থাকে। আনিসাকে খুঁজতে লাগলাম। কি ব্যাপার, কোথায় ও? দেখতে পাচ্ছি না তো। চারদিকে তাকিয়ে খুঁজছি, তখন একটা মেয়ে এলো। চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এই যে জনাব, এমন ভাবে কাকে খোঁজা হচ্ছে? কণ্ঠ শুনে হাঁ করে তাকিয়ে আছি। বোরখা পরে আসতে বলেছি বলে এমন ভাবে তাকিয়ে কি দেখা হচ্ছে? আর মুখ বন্ধ করো, না হলে মুখের ভেতরে পোকা যাবে। একদম সেই লাগছে। তোমাকে তো আমি প্রথমে চিনতেই পারিনি। তোমার কণ্ঠ শুনে বুঝলাম এটা তুমি। এমনভাবে লাবণী আপুর সামনে যেও তো। গেছিলাম, চিনতে পারিনি। এইবার কিস দিবা, জড়িয়ে ধরবা। না, আমার কেমন কেমন লাগছে। কেমন লাগছে শুনি? ধরবা না যাবো? হাত ধরতে পারি, কিন্তু জড়িয়ে ধরা এটা বলো না। আরে বুঝোই তো, ছোট মানুষ আমি। আমার কথা শুনে আনিসা হাসতে লাগলো। খুব হাসি পাচ্ছে না? এখন কোনো জড়িয়ে ধরাধরি না প্লিজ, এটা বলো না। হাত ধরে পাশাপাশি হাঁটতে পারবো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে একবার, তারপর আর বলবো না। আচ্ছা ঠিক আছে। ও আর কিছু বলার আগে জড়িয়ে ধরলাম। আনিসাও পরম আবেশে জড়িয়ে ধরলো। ফিলিংসটাই কেমন যেন অদ্ভুত এক অনুভূতি। ভালোই লাগছে। এখন একটা কিস দাও। ছাড়ো, তারপর দিচ্ছি। আর একটু জড়িয়ে ধরে থাকি। ওরে কিভাবে বোঝাবো আমার কষ্টটা, সমস্যাটা কোথায় হচ্ছে? বুঝে ঠিকই, কিন্তু ডাইনিটা ইচ্ছে করে এমন করছে। অনেকক্ষণ তো হলো, এখন ছাড়ো। এবার ছেড়ে দিল। কোথায় কিস দিতে হবে বলো এবার? যেখানে যেখানে দিতে বলবো দিবা। এই তোমার মতলব কি বলো তো? আজকে কেমন যেন তোমাকে লাগছে। খুব করে কাছে পেতে ইচ্ছে করছে। কতটা কাছে? যতটা কাছে পেলে আমি আর তুমি মিশে যাব। ওই ওই ঠিক আছো তুমি? কি সব বলছো? আচ্ছা এগুলো বাদ দিয়ে চলো হাঁটতে হাঁটতে কথা বলি। কবে যে তোমাকে একদম নিজের করে পাবো? অনেক সময় লাগবে ম্যাডাম। দুজন হাঁটতে লাগলাম, পাশাপাশি হাঁটছি। হাতটা ধরলাম। আজকে সকালে আম্মুকে তোমার কথা বলছিলাম, তখন হার্টের স্পিড কতটা যে বেড়ে গেছিল বলে বোঝাতে পারবো না। আম্মু কি বললো? কি আর বলবে, তোমাকে পছন্দ হয়েছে। আব্বুকে বলিনি, পরে বলবো। ওকে। আর কিছুক্ষণ এমনভাবে ঘোরাঘুরি করে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। এমনভাবে বেশ কয়েকটি দিন চলে গেল। বিকেলে বন্ধুদের কাছে আসতেই রাকিব ফোন বের করে একটা ভিডিও দেখালো। ভিডিওটা দেখে মাথা গরম হয়ে গেল। দেখে আনিসা ওই ছেলেটার বাইকের পিছনে বসে কোথাও যাচ্ছে। ভিডিওটা আমাকে দে। ভিডিওটা ওর কাছে নিলাম। রাগে মাথার চুল ছিটছিচ্ছা করছে। ওকে কতবার করে বারণ করেছিলাম যেন ওই ছেলের থেকে দূরে থাকে, কিন্তু শেষে ওই ছেলের বাইকে উঠেছে। আমি ভিডিওটা ওকে মেসেঞ্জারে পাঠিয়ে ফোন দিলাম, কিন্তু রিসিভ করছে না। ইচ্ছা করছে কয়েকটা থাপ্পড় দিয়ে আসি। ওদের সাথে বসে পড়লাম, কিন্তু কিছুই ভালো লাগছে না। একটু পরে ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করেই, তোমাকে আমি বারণ করেছিলাম ওই ছেলের সাথে মিশবে না, ওর থেকে দূরে দূরে থাকবে। তার উপর তুমি ওই ছেলের বাইকে। কি চলছে বলো ওই ছেলের সাথে? দেখো এরকম কিছু না, আমি কিছু পাচ্ছিলাম না আর ও বলল সাথে যেতে, তাই। চুপ, তোমাকে আমি বলেছি না ওকে আমি তোমাকে তোমার পাশে সহ্য করতে পারবো না। ও আমার ফ্রেন্ড হয়, তুমি শুধু শুধু ভুল বুঝছো। চুপ, আর কোনো কথা বলতে হবে না। থাক তুই তোর ওই ফ্রেন্ডকে নিয়ে। আজকে থেকে তুই আমাকে ভুলে যা। রাগে ফোন কেটে দিলাম, দিয়ে নাম্বার ব্লক করে দিলাম। কি রে, কি হলো? বাল হয়েছে, ও ওর ফ্রেন্ডকে নিয়েই থাকবে। ব্রেকআপ করে নিব। রিলেশনে এমন হবে? ঠিক আছে, তোর সহ্য হয় না, কষ্ট হচ্ছে। আমার বেলাতেও তো তাই বলে ব্রেকআপ করে নিবি? তোর ভালোবাসা কি এতই সস্তা? কিছুদিন কথা বলিস না, এড়িয়ে যা, দেখবি শিক্ষা পেয়ে যাবে, আর দ্বিতীয়বার এমন করবে না। বুঝলাম। আচ্ছা আমি বাসায় গেলাম, তারপর ওখান থেকে বাসায় চলে আসলাম।
অনেক রাগ হচ্ছে, ইচ্ছা করছে গিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে আসি। ওকে বারবার বারণ করার পরেও কেন ওই ছেলের বাইকের পিছনে উঠবে? কিসের ফ্রেন্ড? বালারে, ফ্রেন্ড থাক তুই তোর ফ্রেন্ডকে নিয়ে। আগামীকাল কলেজে যাব না। অচেনা এক নাম্বার থেকে ফোন এলো। ফোন রিসিভ করতেই, আর এমন হবে না, সরি। তোমাকে বারবার বারণ করার পরেও তুমি আমার কথা শুনোনি। তুমি জানো আমি কষ্ট পাই। ওকে কি অন্য কাউকে তোমার পাশে সহ্য করতে পারি না? তারপরেও তুমি ওই ছেলের বাইকের পিছনে উঠেছো। তুমি থাকো ওকে নিয়ে। ফোন কেটে দিলাম, দিয়ে ফোন অফ করে চুপচাপ বসে থাকলাম। অনেক কষ্ট হচ্ছে, ভিতরটা ফেটে যাচ্ছে। আমি বারবার বলার পরেও কেন ওর সাথে কথা বলবে, ওর বাইকের পিছনে উঠবে? কষ্টে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। রাতে আম্মু খাবার জন্য ডাকলো, গিয়ে খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। এই সময় প্রতিদিন কথা বলতাম, আজকে আর হলো না। খুব করে ইচ্ছা করছে কথা বলতে, কিন্তু রাগের কারণে ফোন দিলাম না। থাক না ওর ফ্রেন্ডকে নিয়ে। বুকের ভিতরটা কেমন যেন করছে, অনেক ব্যথা হচ্ছে। ও কেন উঠবে? শুয়ে থাকতে থাকতে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। তা পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে আম্মুকে কলেজে যাব না বলে রুমে এসে শুয়ে পড়লাম। জিজ্ঞেস করছিল কেন যাব না, বলেছি ভালো লাগছে না, শরীরটা কেমন খারাপ লাগছে। ফোন অফ আছে তো আছেই। কলেজে আকাশ আসেনি? না আপু, আসবে না? কথা হয়নি? কথা তো হয়নি, আর আসবে কি না জানি না। আসলে তো এতক্ষণ চলে আসতো। কেন আপু, কিছু হয়েছে কি? না, তেমন কিছু হয়নি। আনিসা ওখান থেকে মন খারাপ করে চলে গেল। আমি চুপ করে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। দেখতে ইচ্ছে করছে ওকে, আর অনেক কষ্ট হচ্ছে কথা বলতেও ইচ্ছে করছে। না বলবো না, যতই কষ্ট হোক। ও কেন ওই ছেলের বাইকের পিছনে উঠবে? আমি কষ্ট পাইনি, ও জানতো না আমি কষ্ট পাবো। আমি দিন পার হয়ে গেল। বিকেলে আড্ডার জায়গাতে গেলাম। যেতেই কি করছিস? আনিশা আপুর চোখ লাল হয়েছিল, মনে হয় অনেক কান্না করছে। কথাটা শুনে অনেক খারাপ লাগলো, আর কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল কলেজে যাব, ব্লগ তুলবো না। আগামীকাল গিয়ে একেবারে কথা বলবো। যেমন ভাবা তেমন কাজ। আমারও অনেক কষ্ট হচ্ছে, খুব করে কথা বলতে ইচ্ছে করে। আজকের দিনটা এমনভাবে চলে গেল। পরের দিন কলেজে এলাম। আসতে আনিসা কোথা থেকে হাত ধরে টানতে টানতে কলেজের পিছনের দিকে নিয়ে এসে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো কান্না করে দিল। আর কখনো কোনো মেয়ের সাথে মিশবো না, কারো বাইকের পেছনে উঠবো না, কারোর সাথে কথাও বলবো না। তাই প্লিজ এমন করিও না, অনেক কষ্ট হয়। আমার কষ্ট হয় না বুঝি? তোমাকে বারণ করার পরেও কেন তুমি এই ছেলের সাথে কথা বলো? কেন ওর বাইকের পিছনে উঠেছো? সরি, আর এমন হবে না, প্রমিস। আচ্ছা রাগ দেখাবো না, আর এমন করব না। ওকে ছাড়িয়ে চোখ মুছে কপালে একটা চুমু দিয়ে আবার জড়িয়ে ধরে বললাম, এই পাগড়িটাকে খুব ভালোবাসি। তুমি বোঝো না আমার কষ্ট হয় ওগুলোতে? ভালোবাসি, অনেক ভালোবাসি। আর কখনো এমন করিও না, দম বন্ধ হয়ে আসে, অনেক কষ্ট হয়। আমার বুঝি কষ্ট হয় না? আচ্ছা বাদ দাও, আজকে কোনো ক্লাস হবে না, ঘুরতে যাব। আজকে সারাদিন ঘুরবো। তারপর দুজনে কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে এলাম। এমনভাবে সারাদিন ঘোরাঘুরি করলাম। শোনো না, বলো। একটা কিস দাও না। কোথায়? এইখানে। না, এখন ওখানে দেওয়া যাবে না, বিয়ের পর। না, আমি শুনবো না। এটা পার্ক, এখানে কত মানুষ আছে, ঠিক আছে। আর বিশেষ করে আমাদের ভিউয়ার্স গুলো আছে না, ওরা তো চাতক পাখির মতো হা করে তাকিয়ে আছে। অত কিছু বুঝি না, আমার চাই মানে চাই। এই যে আপনারা চোখ বন্ধ করেন, আমার বেগম কি একটা লম্বা কিস দেই?